সুধী, সালাম আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আমি আজকে এই বিশেষ অনুষ্ঠানের উপস্থাপিকা তাজিন আইন মাসুদ। আশা করছি যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আমাদের এই সেশনটির উদ্দেশ্য হচ্ছে আমাদের পোর্ট এবং শিপিং ম্যানেজমেন্ট বিষয়ে বিদেশে উচ্চতর শিক্ষা নিয়ে সম্যক ধারণা অর্জন এবং আলোচনা। আহ আমাদের মধ্যে আজ যারা উপস্থিত আছেন তাদের সবার সুবিধার্থে আমরা এই সেশনটি বাংলায় সম্পাদনা করছি। আম, আমাদের অনুষ্ঠানটি দুই অংশে বিভক্ত করা হয়েছে। আম, প্রথমে আমাদের অনুষ্ঠানের প্রধান যে অংশ, আলোচনা, আলোচ্য বিষয়ের উপর বিশেষ অতিথির আলোচনা। এরপর মাগরিব নামাজের জন্য একটা 10 মিনিটের বিরতি নেওয়া হবে। এরপর প্রশ্ন উত্তর পর্ব রাখা হয়েছে, যেখানে আমরা মৌখিক ও লিখিত প্রশ্ন আশা করছি। আপনারা আপনাদের মাইক্রোফোন অন করে বলতে পারেন এবং চ্যাট বক্সেও লিখে দিতে পারেন নাম এবং ডিপার্টমেন্ট, ব্যাচ সহ। আশা করি আমরা আজ উল্লেখিত বিষয়ের উপর প্রয়োজনীয় তথ্য বা প্রেরণা পাবো, যা আমাদের ভবিষ্যৎ জীবনে সফলভাবে গড়ে জীবনকে সফলভাবে গড়ে তোলার ব্যাপারে সহায়ক হবে। সত্যি কথা বলতে উচ্চতর শিক্ষার বিশেষ করে বিদেশে উচ্চতর শিক্ষা নেওয়ার ইচ্ছা অনেকেরই থাকে, আমারও আছে। এবং উচ্চতর শিক্ষা যে আমাদের জীবনে কতটা প্রয়োজন সেটা আমরা অনেকেই জানি বা জানিও না। সেটা উচ্চতর শিক্ষার মাধ্যমে যে আমাদের আহ, জীবনের মান এবং হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে কতটা সুবিধা আমরা লাভ করতে পারি, এবং শুধু ব্যক্তি জীবনেও নয়, আমরা রাষ্ট্রের দিক থেকেও সার্বিক উন্নতি অর্জন করতে পারি। সেই বিষয়েও আমাদের অনেক জানার বাকি আছে, এবং আজকে বাকি আমাদের সেই ল্যাকিংস যাতে আমরা আহ আহ, কাটিয়ে তুলতে পারি এবং আমাদের জ্ঞান যাতে আরো অর্জন করতে পারি, সেটাই আমাদের আশা এবং কাম্য। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথিকে, মোহাম্মদ মুজাহিদ হোসেন চৌধুরী, who is currently a PhD student at Australian Maritime College, University of Tasmania, Australia. In his doctoral research, he is exploring sustainable port management practices considering the triple bottom line (TBL) of sustainability. Furthermore, he plans to develop a probabilistic financial model which will be able to quantify the financial return on sustainable port management practices. Assistant Professor Choudhury has completed his PBA and MBA from University of Dhaka. Furthermore, he did his second master's from World Maritime University, Sweden. He has been awarded IMO Secretary General Yes Thesis Award for his outstanding dissertation among 126 students of 56 countries. He has more than 9 years teaching and research experience at graduate and postgraduate levels at BSM Assistant Professor Choudhury's research has been published in top-tier journals in maritime transport and logistics arena like maritime policy, marine policy and management, maritime economics and logistics, case study on transport policy, etc. His research interests lies in maritime analytics, sustainability analytics, energy efficiency in shipping and terminal operations, multimodal connectivity, etc. Apart from academic contribution, Mr. Chaudhary has served as a trainer for numerous logistics companies and institutions. He has also worked in at least 6 government-funded projects in the capacity of project director and associate project director. He is the founder of the Seoul Maritime Logistics Consultancy platform entitled Center for Transportation and Logistics Research. So, ladies and gentlemen, আমি এখন এই মঞ্চটি দিতে চাচ্ছি আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ মুজাহিদ চৌধুরীকে। জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ নাইমা। ইনিশিয়ালি আমরা আগে আলোচনা করে নিয়েছি যে সেশনটা আমরা কি ইংরেজিতে করব না বাংলাতে করব। তো আমরা দুইজনে পরামর্শ করে এবং প্যানেলের সাথে আলোচনা করে আমরা ডিসিশন নিয়েছি যে না, আমরা যদি ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে চাই আজকের ওয়েবিনিয়ারটা, এবং সত্যিকার অর্থে আমাদের স্টুডেন্টরা বা এখানে যারা পার্টিসিপেন্ট আছেন ওনারা যদি উপকৃত হতে চায়, তাহলে আমাদের জন্য সবচেয়ে বাংলা হবে
বাংলাতে আলোচনা করলে ভালো হবে। এটা আমি শুরুতে একটি ডিসক্লেমার দিয়ে নিলাম আর কি। Before starting, I want to again confirm whether my the speech is laudable, clear or not. আপনারা শুনতে পাচ্ছেন জি আমার কথা? স্যার, জি স্যার, আপনার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা। বাই এনি মোমেন্ট আপনারা যদি মনে করেন যে শুনতে পাচ্ছেন না, তাহলে আমরা যারা প্যানেল আছে ওনাদেরকে একটু জানাবেন, ওনারা সাথে সাথে এটা সর্ট আউট করার চেষ্টা করবে। সো আমি একটু দু একটা স্লাইড রেডি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। মেইনলি আমি আহ, আমার আহ, ইয়ে থেকেই, এক্সপিরিয়েন্স থেকেই আমি আপনাদের সাথে আসলে শেয়ার করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, সো এক্সপিরিয়েন্সটাই বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটার সাথে সাথে যদি আমাদের আরো কিছু জিনিস, থিওরিটিক্যাল কিছু জিনিস থাকবে, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এর বাইরে আমি যে জিনিস মিস করব, আপনাদের প্রশ্ন থাকবে, সেটা কিন্তু আমরা আমাদের কিউ এন এ সেশন, যেটা আর কি কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন, সেটাতে আমরা রিকভার করার চেষ্টা করব। সো আর দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি। আমাদের আজকের ওয়েবিনিয়ারটা হচ্ছে হায়ার স্টাডিজ অ্যাব্রোড ইন পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট। সো আমি কি কি জিনিস আজকে আলোচনা করব, আজকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আজকে আমি প্রথম যে সেশনটা থাকবে সেখানে কি কি জিনিস আমাদের থাকবে। প্রথমে আমি বোঝার চেষ্টা করব যে আমাদের এই যে পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট, এটার একাডেমিক ডিসিপ্লিনটা আসলে কি, এটা কোন কিসে পড়ছে, যদি আমরা এটাকে ধরি, এটা কি অ্যাকাউন্টিং, এটা কি ম্যানেজমেন্টে পড়ছে, না ইঞ্জিনিয়ারিং এ, না অন্য কোনো ডিসিপ্লিন এটা পড়ছে। বিকজ তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা মানে কোন ডিসিপ্লিন, কোন স্কুলে, কোন ফ্যাকাল্টিতে আমরা পার্সু করব আমাদের হায়ার স্টাডিজের জন্য। ওকে। সো সেকেন্ডলি আমরা দেখবো আসলে কেন আমরা বিদেশে যেতে চাই বা বিদেশে যাওয়া দরকার হায়ার স্টাডিজের জন্য। ভেরি প্রিসাইসলি আমাদের যে ডিসিপ্লিন বা আমাদের যে স্কোপ অফ স্টাডি আছে, সেটা হচ্ছে পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট। এটাতে আমরা কেন বাইরে যাওয়া দরকার, আদৌ কি দরকার কিনা, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেন আমরা দেখব যে এখানে আমি যতটুকু বুঝতে পেরেছি, আমাদের যারা পার্টিসিপেন্ট আছে ওনারা বেসিক্যালি আইদার মাস্টার্স অর পিএইচডির জন্য ইন্টারেস্টেড এবং করতে চাচ্ছেন। যারা ব্যাচেলর করছেন তারা চাচ্ছেন যে আমি কিভাবে মাস্টার্সটা বাইরে করতে পারি, অথবা যারা মাস্টার্স করছেন অনেকে আবার চিন্তা করে সেকেন্ড মাস্টার্সটা, আবার অনেকে বলতে চাচ্ছেন যে না আমি কিভাবে পিএইচডি করতে পারবো বাইরে। তো কোনটা করা উচিত বা কোনটা করতে হবে আমাদেরকে করা উচিত, সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আমাদের ম্যারিটাইম রিলেটেড ইউনিভার্সিটি গুলা বা ইনস্টিটিউট গুলা, একাডেমিজ গুলা কোনগুলা, যেগুলো আমাদের পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট রিলেটেড ডিগ্রি অফার করে দেশ এবং দেশের বাইরে, সরি দেশের বাইরে, আমাদের দেশের বাইরে, সেটা আমি এখানে একটু দেখানোর চেষ্টা করব। এরপরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে টপিকটা থাকবে, সেটা হচ্ছে আমাদের স্কলারশিপের অপরচুনিটিটা কোথায় থাকবে এবং কিভাবে আমরা খুব সহজে স্কলারশিপ সিকিউর করতে পারবো, সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। সো ফার্দার আমি লাস্ট যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি কি করতে হবে বেসিক্যালি এই স্টেজে এসে, আমরা কি কি আমাদের একটু প্রিপারেশন নিতে হবে, সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করবো। ফাইনালি কোশ্চেন এবং অ্যান্সার সেশন। সো আমি প্রথমেই একটু চলে যাচ্ছি যে আমাদের একাডেমিক ডিসিপ্লিনটা কি আসলে। আমি এটা দেখানোর জন্য আপনাদের জন্য একটা ভেন ডায়াগ্রাম তৈরি করেছি। সেটা হচ্ছে আমরা বেসিক্যালি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করি, যেখানে আমরা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, তারপর হচ্ছে হলো বা এটার অ্যানসিলিয়ারি সাবজেক্ট হিসেবে আমরা স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, এই জিনিসগুলো আমরা পড়ি। এটা লেটস সে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএমবিএ করেছি অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেমস। সো এটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজমেন্টের একটা সাবজেক্ট, এটা আমরা সবাই জানি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এর অধীন। তারপরে ইঞ্জিনিয়ারিং এর কিন্তু ম্যানেজমেন্ট একটা সেগমেন্ট আছে, যেখানে যেমন আপনি দেখবেন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এটা এটা একটা সাবজেক্ট, তাই না? এটা আইপিই, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। বেসিক্যালি এখানে ম্যানেজমেন্টই গুরুত্ব পাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের, মানে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংটাই ম্যানেজমেন্ট কিভাবে করা যায় সেটা গুরুত্ব পাচ্ছে। এটার জন্য কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়, যেমন আমাদের গাজীপুরে যে আইইউটি আছে, তাদের ওই ডিপার্টমেন্টটার নাম হচ্ছে বিটিএম, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট। সো এটা একটা ডিপার্টমেন্ট কিন্তু আছে, স্পেশালাইজেশন আছে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। আরেকটা হচ্ছে ম্যারিটাইম ম্যানেজমেন্ট, সিম্পলি পোর্ট, শিপিং, চার্টারিং, এই ধরনের জিনিসগুলো কিভাবে ম্যানেজ করা যায়। আমাদের যে ডিপার্টমেন্টটা, পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্টটা, অলরেডি আপনারা গ্রাজুয়েটেড হয়ে গেছেন, আপনারা জানেন যে এখানে আপনি হচ্ছে হলো
আপনি পোর্ট শিপিং এর বেসিক বা ম্যারিটাইমের বেসিক ম্যানেজমেন্ট শেখার সাথে সাথে আমরা কিন্তু অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট এগুলো পড়ছি। পাশাপাশি আমরা যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট, অপারেশনস রিসার্চ, অপারেশনস ম্যানেজমেন্ট এগুলো পড়ছি, যেটা ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে পড়ার কথা। তাহলে আমি মানে মোটামুটি বুঝতে পারি যে আমাদের এই ডিপার্টমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা, বা আমাদের এই যে স্কোপ বা স্টাডিজ যে ক্ষেত্রটা, সেটা হচ্ছে একটা মাল্টি ডিসিপ্লিনারি, নট এ এটাকে আমরা শুধু বিবিএ যদিও আমরা নাম দেওয়া হয়েছে, কিন্তু বেসিক্যালি এটা সিম্পলি একটা ম্যানেজমেন্ট বিজনেস রিলেটেড ডিগ্রি না, এটা সিম্পলি একটা ম্যারিটাইম রিলেটেড ডিগ্রি না, এটা সিম্পলি একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না। ইট ইজ ইটসেলফ অ্যানাদার টাইপস অফ ডিগ্রি, যেটাকে আমরা কনসোলিডেটেড ডিগ্রি বলতে পারি, যেটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি ডিগ্রি বলতে পারি, পোর্ট এন্ড শিপিং স্টাডিজ। এখন আমরা জানতে পারবো তাহলে এটার পরে যে আমাদের আসলে কোন কোন সেগমেন্ট গুলোতে আমাদেরকে অ্যাপ্রোচ করা দরকার। ভেরি ইন্টারেস্টিংলি, পৃথিবীর বিভিন্ন দেশে এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে আছে, অর্থাৎ এই ধরনের ডিগ্রি, মাস্টার্স, পিএইচডি, এটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রির মধ্যে। যেমন আমি লিভারপুল জন মোরস ইউনিভার্সিটি একটা আছে, ওখানে আমি পিএইচডির জন্য ইনিশিয়ালি মানে মনোনীত হয়েছিলাম। সেটা আমার ফ্যাকাল্টিটা ছিল ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং। আমি এখন যেটাতে আসছি পিএইচডি করতে, সেটা হচ্ছে স্কুল অফ কলেজ অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বাট আমার ডিগ্রিটা হচ্ছে আবার ম্যানেজমেন্ট অ্যান্ড কমার্স। বাট আমি পিএইচডি করতেছি পোর্ট সাস্টেনেবিলিটি নিয়ে। তো এটা অ্যাকচুয়ালি ইটস এ হসপস বলতে পারেন, মানে একটা মাল্টি ডিসিপ্লিনারি। হ্যাঁ, এই অর্থে যে আপনার এখানে অপরচুনিটিজ অনেক। অর্থাৎ আপনি যদি চান বিজনেসও পিএইচডি করতে পারবেন, মাস্টার্স করতে পারবেন আপনার এই ডিগ্রিটা নিয়ে। অথবা আপনি যদি চান ইঞ্জিনিয়ারিং এর অধীন করতে পারবেন, অথবা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোর রিলেটেড আপনি নক করতে পারবেন। সো আমরা এটা আরো বিস্তারিত সামনে আসছি। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন আসলে হায়ার স্টাডিজের জন্য যাব। এটা আমার চেয়ে আপনারা ভালো বলতে পারবেন যে আপনারা কেন যেতে চান। তারপরে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স লোকজনের সাথে আমি অনেক সময় ব্যয় করার পরে আমি একটা জিনিস জানতে পেরেছি যে আসলে কেন মানুষ আসে। সো প্রথম যেটা যেটা আইডেন্টিফাই করেছি আমি, সেটা হচ্ছে আসলে মানুষ অনেকেই আসে যেটা পার্সোনাল গ্রোথ এবং একটা ইন্ডিপেন্ডেন্স নেওয়ার জন্য। অর্থাৎ আমি নিজেকে আরো বেশি এক্সপ্লোর করতে চাই, নিজের ভিতরে কি 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 আছে সেটাকে আমি বের করতে চাই। আমি বাইরে এসে পড়াশোনা করে আমি এই জিনিসগুলো জানতে চাই, আরো মানে, নিজেকে একটু অন্য লেভেলে নিয়ে যেতে চাই, পার্সোনাল গ্রোথ। আরেকটা যেটা সেটা হচ্ছে এটা খুবই ক্রুশিয়াল অবশ্য, যদি আমি দ্বিতীয় দিয়ে নাম্বারে রেখেছি, সেটা হচ্ছে ইমপ্রুভড ক্যারিয়ার প্রসপেক্টস। অর্থাৎ আমরা চাই যে আমরা আমাদের একটা ক্যারিয়ার হোক যেটা মাল্টি ন্যাশনাল হবে, যেটা অনেক সুন্দর হবে। দেশেও করি সমস্যা নেই, কিন্তু আমার একটা উন্নত ক্যারিয়ার হবে, এটা হচ্ছে একটা মেজর কারণ। আরেকটা বড় কারণ যেটা ইভেন এটা আমি বলবো 70% কেস অস্ট্রেলিয়াতে এই এটাই, 70-80%, যে আমার পার্মানেন্ট সেটেলমেন্টের জন্য অথবা মাইগ্রেশন করে এক দেশ থেকে অন্য দেশে পার্মানেন্টলি সেটেল হওয়ার জন্য। এটা খুবই একটা বড় কারণ। তো এটার পাশাপাশি থাকে যেমন অনেকে ভালো এডুকেশন নিতে চায়, যে আমি এটাতে ভালো এডুকেশন নিয়ে, অনেকে আছে। আমি অনেক অনেক যেমন অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে আমরা দেখি ভালো ভালো জায়গা থেকে পিএইচডি, মাস্টার্স করে এসে দেশে আবার চলে আসছে কাজ করার জন্য। সো ওনাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না যে ভালো এডুকেশন নিয়ে দেশে চলে আসা, সেটা একটা উদ্দেশ্য ছিল। অনেকেই আমরা আমাদের দেশে যেহেতু আমাদের রিসোর্সেস লিমিটেড, বাট আমাদের পপুলেশন অনেক। তো এই জন্য আমরা মানে বাইরে আসলে ভালো অপরচুনিটি পাই রিসার্চের জন্য, অনেকে এই জন্য আসে। আবার অনেকে আসে যে ভালো ভালো ফ্যাসিলিটিস, ইনফ্রাস্ট্রাকচার, সার্ভিস এগুলা পাওয়ার জন্য। সো ওভারঅল এগুলো আমাদের উদ্দেশ্য। যাই হোক, এখন আমাদের প্রশ্ন আসে যে আমরা আসলে কি মাস্টার্সের জন্য যাওয়া ভালো হবে, নাকি পিএইচডির জন্য বাইরে গেলে আমাদের জন্য ভালো হবে। এই প্রশ্ন যদি আমি আসলে কেউ আমাকে করে, তো আমি আসলে প্রথমে জানতে চাই যে আসলে আপনার এইমটা কি। আপনি মানে আপনি আসলে কি চাচ্ছেন সেটা। এখন দেখেন, সেটা হচ্ছে কেউ যদি ওই যে আমরা একটু আগে বললাম সেটেল হওয়ার জন্য আসে, তাহলে আপনি যেই দেশে আসবেন, যেমন অস্ট্রেলিয়াতে যদি কেউ সেটেল হইতে আসতে চায়, লেটস সে কেউ বলে যে না আমার আসলে হায়ার স্টাডিজের একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমি আমি সেটেল হব অস্ট্রেলিয়াতে। তো অস্ট্রেলিয়াতে সেটেল হতে আসলে সেক্ষেত্রে আমাকে আহ, দেখতে হবে যে ওদের ভিসার ক্রাইটেরিয়া কি। যেমন এখন অস্ট্রেলিয়াতে একটা রুলস হয়েছে, সেটা হচ্ছে কেউ যদি পড়াশোনা করতে আসার পরে 35 ইয়ার্স ক্রস করে ফেলে, তাহলে হচ্ছে হলো তাকে আর গ্রাজুয়েট ওয়ার্ক ভিসা, যেটা অর্থাৎ 2 বছর পড়াশোনা শেষ করলে আবার যে 2-4 বছরের ভিসা দিত, সেটা দিবে না তারা।
তো এগুলা হচ্ছে এক্ষেত্রে আপনি যদি সেটেলমেন্টের জন্য আসতে চান, সেটার একটু ডিফারেন্ট আছে। বেশ স্বাভাবিকভাবেই যদি আমরা অপরচুনিটি পাই তাহলে তো থেকেই যাবো, এরকম একটা যেহেতু আমাদের দেশে রিসোর্সেস কম থাকে, এরকম একটা বাধ্যবাধকতা আমাদের আছে যে থেকে যাওয়ার। তো সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমি আসলে আমার এইমটা কি, সেটা আমরা ডিসাইড করব। আমি এখানে যে মেইন কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইট ডিফেন্স পার্সন টু পার্সন। এটা একদম এভাবে বলা যাবে না। যেমন হচ্ছে কারো যদি রিসার্চ করার ইচ্ছা না থাকে, প্লিজ সে যাতে পিএইচডি করতে না আসে। অনেকে বলে যে না, আমি সেটেল হইতে চাই, বাট আমি একটু পিএইচডি করে সেটেল হইতে চাই। তো পিএইচডিটা তার প্রধান প্রধান এবং একমাত্র উদ্দেশ্য না। এটা যদি না হয় খুবই টাফ। কারণ এখানে আপনার হচ্ছে হলো ইন্টেলেকচুয়ালি আপনাকে প্রচুর সময় দিতে হবে, প্রচুর ব্রেন স্টর্মিং করতে হবে। আপনি যদি এই কাজ না করে অন্য কাজ করেন তাহলে আপনি হিউজ ইনকাম করতে পারবেন। লেটস সে আমি একটা এক্সাম্পল বলি আপনাকে। অস্ট্রেলিয়াতে এখানে কেউ যদি উবার, যে রাইড শেয়ারিং, উবার উবার কেউ চালায়, কোন স্টুডেন্ট যদি চালায়, তো সে পার ডেতে অস্ট্রেলিয়ান ভালো 6-7 ঘন্টা চালালে পরে সে 350-400 ডলার পর্যন্ত ম্যাক্সিমাম সে ইনকাম করতে পারে। কিন্তু একটা পিএইচডি স্টুডেন্টকে, এটা হচ্ছে পার ডেতে 6-7 ঘন্টা কাজ করলে সে 350-400 ডলার ইনকাম করতে পারে। সিকিউরিটিতে কেউ যদি চাকরি করে তাহলে সে পার আওয়ারে 35 ডলার করে, সে যদি এখন 10 ঘন্টা করে একদিনে, তাহলে 350 ডলার সে ইনকাম করতে পারতেছে পার ডেতে। কিন্তু একটা পিএইচডি স্টুডেন্টকে এখানে 600 ডলার মতো পার উইকে দেওয়া হয়। তাহলে আপনার দেখা যাচ্ছে যে মানে এখানে আপনার লিভলিহুডের কথা যদি চিন্তা করেন তাহলে এটাতে কষ্ট আছে। তারপরে পরিশ্রম তো আনলিমিটেড। তো সেক্ষেত্রে আপনি আসলে যদি একদম অ্যাসপিরেশন না থাকে যে আমি আসলে রিসার্চার হিসেবে এস্টাবলিশ করতে চাই, তাহলে আপনার পিএইচডি তে আসার দরকার নাই। যদি এরকম অ্যাসপিরেশন না থাকে, আপনি মাস্টার্সের জন্য আসেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এগুলোতে আসবো আরো। তারপরে ফান্ডসটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারো যদি একান্তই ফান্ডস না থাকে এবং সে রিসার্চে আগ্রহী হয়, সেক্ষেত্রে তাকে বলবো যে মাস্টার্স করে তারপরে সে পিএইচডির জন্য পার্সু করতে। কারো যদি মোটামুটি ফান্ডস থাকে, লেটস ইভেন আমি অস্ট্রেলিয়ার পার্সপেক্টিভ বলছি, বা ধরেন যে কোনো দেশে যদি মোটামুটি ফান্ডস থাকে, তাহলে 10-12 লাখ 15 লাখ টাকা তার একটা হাতে ক্যাশ থাকে, তাহলে সেক্ষেত্রে সে মাস্টার্সের জন্য এসে পরে আস্তে আস্তে মাস্টার্সে নিজেকে মানে এক্সপ্লোর করে এরপরে পিএইচডি করতে পারে। অথবা সে যদি বলে যে না, দিস ইজ এনাফ ফর মি, ফর মাই এডুকেশন, আমি এখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছি, সেটাও সে করতে পারবে। তো এটা ডিপেন্ড করে কিন্তু ফান্ডস এর উপরে। আর ওভারঅল সিচুয়েশন, আমি একটু যে কথাগুলো বললাম যে এটার উপর নির্ভর করে যে আসলে আপনি কিসে যাওয়া উচিত, আপনার মাস্টার্সে না পিএইচডি তে। এখন আমরা একটু দেখি যে কোন কোন ইউনিভার্সিটি গুলা পৃথিবীর কোথায় কোথায় পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট রিলেটেড এডুকেশন গুলা তারা অফার করে। তো এখানে আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। আমি আমার যে পার্সোনাল যে ওয়েবসাইট, যেটা www.mujahid-চৌধুরী.com, এটা আমার একটা পার্সোনাল ওয়েব পেজ। আমি ওখানে ব্লগিং করি, অর্থাৎ আমি আমার মানে যেটা গুরুত্বপূর্ণ মনে করি সেটা আমি লিখি। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন ডান পাশে যে টপ ইনস্টিটিউটস অর ইউনিভার্সিটিজ ফর হায়ার স্টাডিজ ইন ম্যারিটাইম ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক্স, আমি এটা লিখেছি হচ্ছে August 24, 2023-তে। সো এখানে আপনি পাবেন। তারপর অনেক ম্যারিটাইম রিলেটেড, আমি যেমন জার্নাল কোনটাতে পাবলিশ করা যাবে সবাই, তারপর হচ্ছে হলো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বিলস অফ লেডিং, তারপর ইনকোটামস, এগুলো নিয়ে আমি টুকটাক লেখালেখি করি ফ্রি টাইমে। তো আমার এই ওয়েবসাইটটাতে আপনারা যেতে পারেন। আর ফার্দার মোর আসলে আমি একটা ইনস্টিটিউট এস্টাবলিশ করেছিলাম, সেটা হচ্ছে সেন্টার ফর ট্রান্সপোর্টেশন এন্ড লজিস্টিক্স রিসার্চ। সো ওখানে আমার হচ্ছে হলো একটা ইউটিউব চ্যানেল আছে ওই ইনস্টিটিউটের। ওখানে আমি এই রিলেটেড জিনিসগুলা আমি মানে সবসময় আপডেট আপডেট করে থাকি। এবং কোন কোন ইউনিভার্সিটিতে কি ধরনের ফি, একদম ডিটেলসে, যেমন অস্ট্রেলিয়ান ম্যারিটাইম কলেজ নিয়ে একটা ফুল একটা মাস্টার্স প্রোগ্রাম নিয়ে ফুল একটা এপিসোড আসতেছে সামনে। সো এই ধরনের ইন্ডিভিজুয়াল গুলো করি। তো আমার ইউটিউব ইনস্টিটিউটের যে ইউটিউব চ্যানেলটা, সেটা আমি অবশ্য নাইমাকে বলেছি শেয়ার দিয়ে রাখতে। তো আপনারা ওইটাতেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যখন আপনাদের এই ধরনের ভিডিওগুলো আসবে তখন পেতে পারেন আর কি। হাউএভার আমার ওয়েবসাইটটাও আমার চেক করতে পারেন, আমি যেখানে ব্লগ করি সেখানে আপনারা দেখতে পারেন। তো এখানে বেসিক্যালি আমি সোফার 26টা ভালো ভালো ইউনিভার্সিটি গুলো ওয়ার্ল্ডের আমি লিস্ট করেছি। এবং এটার সাথে
সাথে সাথে আমি এটার ওয়েবসাইট গুলো একদম প্রোগ্রাম ওয়াইজ ওয়েবসাইট গুলো আমি লিঙ্কে দিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। যেমন ওয়ার্ল্ড ম্যারিটাইম ইউনিভার্সিটি, যেটা সুইডেনে, এটার ওয়েবসাইট দেওয়া আছে মাস্টার্স প্রোগ্রামের। তারপর হচ্ছে হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি, ওখানে যে ট্রান্সপোর্টেশন এন্ড লজিস্টিক্স যেটা আছে সেটা দেওয়া আছে। সাংহাই ম্যারিটাইম ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান ম্যারিটাইম কলেজ, ইউনিভার্সিটি অফ অ্যান্টওয়ার্প, সাউদাম্পটন সলেন্ট, ডালিয়ান ম্যারিটাইম ইউনিভার্সিটি, ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, চার্লমার্স সুইডেনের, নাস, এটা আপনার হচ্ছে হলো সিঙ্গাপুরের। সো these are the universities and these are the links are especially for the port and shipping ম্যানেজমেন্ট রিলেটেড প্রোগ্রামের জন্য কিন্তু। সুতরাং এটা খুবই একটা রিলায়েবল এবং আমি একটা সমৃদ্ধ সোর্স বলবো আপনাদেরকে। তো এটাতে আপনারা যে রাখতে পারেন আর কি, তাহলে আপনারা দেখতে পাবেন যে আসলে কোন ইউনিভার্সিটি গুলোতে আমি আমার পার্সু করা উচিত হবে, কোন প্রোগ্রামে আমার যাওয়া উচিত হবে। একদম শর্টকাটে আপনি এটা পেয়ে যাচ্ছেন। তারপরে হচ্ছে হলো সরি, স্কলারশিপ অপরচুনিটিজ, এটা খুবই ক্রুশিয়াল। এখন আসেন আমি একটা একটা করে শুরু করি যে আমাদের স্কলারশিপ অপরচুনিটি গুলো কোথায় কোথায় থাকতে পারে। সো আমি যদি স্পেশালাইজড স্কলারশিপ অপরচুনিটি বলি, যেটা ট্রুলি ফর পোর্ট এন্ড শিপিং, তো প্রথমে চলে আসে ওয়ার্ল্ড ম্যারিটাইম ইউনিভার্সিটির কথা। ওয়ার্ল্ড ম্যারিটাইম ইউনিভার্সিটি এটা একটা হচ্ছে সুইডেনে, এটা জাতিসংঘের যে একটা অঙ্গ প্রতিষ্ঠান আছে, নাম হচ্ছে আইএমও, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন। তো এটা 1983 সালে ওনারা ইউনিভার্সিটিটা এস্টাবলিশ করে। বিকজ এই যে আন্তর্জাতিক ম্যারিটাইমের যে রুলস রেগুলেশনস কনভেনশনস, এগুলা যাতে পুরো পৃথিবীর সমস্ত দেশ ওয়াকিবহাল থাকে, তাদের যে মেম্বার স্টেটস গুলো আছে তারা যাতে ওয়াকিবহাল থাকে, এই জন্য তারা এই ইউনিভার্সিটি এস্টাবলিশ করে। এবং এখানে কোনো ব্যাচেলর প্রোগ্রাম নাই, এরা প্রায় 120টার মতো মাস্টার্স প্রত্যেক বছর নেয় পৃথিবীর সব মানে আহ, প্রত্যেকটা উপমহাদেশ মহাদেশ থেকে, সরি। এবং স্কলারশিপই প্রায় 80% স্টুডেন্টকে ফুল স্কলারশিপ দেওয়া হয়, 20% ওরা সেলফ ফান্ডিং এ আসে। সো এটা খুবই এক্সপেন্সিভ। যদি আপনি স্কলারশিপ না পান, প্রায় 80-90 লাখ টাকার মতো খরচ হবে। এখানে স্কলারশিপ পেতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোনো দেশের সরকারি ইনস্টিটিউটে আপনাকে জব নিতে হবে ম্যারিটাইম রিলেটেড। যেমন বাংলাদেশ থেকে আপনি যদি ধরেন আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনার চাকরি হয়, মানে টিচিং পজিশন হলে ভালো। ইভেন আপনি যদি সেকশন অফিসার একটা কথা আপনি পেলেন, আপনি পোর্টে চাকরি পেলেন, হ্যাঁ, বিএডব্লিউটি তে চাকরি পেলেন, বিএডব্লিউটিসি তে চাকরি পেলেন, মেরিন একাডেমিতে চাকরি পেলেন, ইভেন আপনি পার্ট টাইম মেরিন একাডেমিতে চাকরি হয়ে আপনার যদি ইমেলটা থাকে এবং আপনার যারা বস থাকবে তারা আপনাকে একটা চিঠি ইস্যু করতে প্রস্তুত থাকে, সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওরা আর চেক করবে না যে আপনি কি ওদের স্থায়ী না অস্থায়ী। আমার কথা বুঝতে পারছেন? তো ওটাতে কোনোটাতে ঢুকে আমি সবাইকে এটা সাজেস্ট করি, আপনি কোনোটাতে এইভাবে ঢুকে এরপরে আপনি টার্গেট থাকবে যে ডাব্লিউএমইউ তে আমি ডিগ্রিটা করা। আমি একটা কথা বলতে পারি, আমি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে, যেমন আমি তারপরে শিমন স্যার, এখানে রাসেল স্যার আছেন, আমরা সবাই কিন্তু ওখানের স্টুডেন্ট। তো ওখানে এক্সট্রাঅর্ডিনারি এডুকেশন দেয় মাস্টার্স এর জন্য। পোর্ট এন্ড শিপিং এ, সরি, পোর্ট শিপিং ট্রান্সপোর্ট লজিস্টিক্স এর জন্য এর চেয়ে ভালো এডুকেশন আমি আসলে মানে আমার পরিচিত জনের সাথে কথা বলে আমি দেখছি আসলে অত ভালো এডুকেশন দেয় না। এখানেও তো আমি দেখতেছি সবাই মাস্টার্স করতেছে। আচ্ছা, এটা একটা আছে। একটা হচ্ছে যেমন কুহনে লজিস্টিক্স ইউনিভার্সিটি, যেটা জার্মানিতে আছে। তো এটা এটা এটার স্পেশালাইজ মাস্টার্স দেয়। মাঝে মধ্যে যেমন শিপিং কোম্পানিগুলোর কিছু স্পন্সর থাকে, তবে এটা খুবই কম্পিটিটিভ। এটাও শিপিং এন্ড লজিস্টিক্স এর জন্য স্পেসিফিক, এটা আপনি দেখতে পারেন। ইরাসমাস মুন্ডুস, এটা হচ্ছে ইউরোপের একটা স্কলারশিপ, যেটা ইউরোপিয়ান ইউনিভার্সিটি গুলোকে দেওয়া হয়। তো ওখানে আসলে পোর্ট এন্ড শিপিং এর জন্য কম দেওয়া হয়, বেসিক্যালি ম্যারিটাইম রিলেটেড, স্পেশাল প্ল্যানিং এর জন্য, ব্লু ইকোনমির জন্য এই ধরনের স্কলারশিপ গুলো ওখানে থাকে। তো এটা 2-3টা দেশ মিলিয়ে এটা স্পন্সর করে। তো সেই ক্ষেত্রে আপনারা এটা একটু এক্সপ্লোর করতে পারেন। এটাতে যেমন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের নাজমুস সাকিব ভাই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ নটিক্যাল সায়েন্স, উনি ওখান থেকে মাস্টার্স করে আসছে। তো মেরিন স্পেশাল প্ল্যানিং এর উপর। তো এরকম করে আপনি এখানে এগুলো স্পেশালাইজড ট্রুলি ফর পোর্ট শিপিং স্টাডিজ, হ্যাঁ, এগুলোর জন্য আপনি করতে পারেন আর কি। এটা ছাড়া ইউনিভার্সিটি ওয়াইজ যে স্কলারশিপ গুলো, এটা হচ্ছে মেজর সোর্সেস আপনাদের জন্য বলবো। যেমন অস্ট্রেলিয়ান ম্যারিটাইম কলেজ, এখানে আপনি হচ্ছে হলো ওরা স্কলারশিপ দেয়। তো এদের স্কলারশিপটা হচ্ছে পার্সেন্টেজ, 20%, 25% ম্যাক্সিমাম আপনাকে স্কলারশিপ দিবে। তো ধরেন আপনার হচ্ছে এখানে টোটাল টিউশন ফি হচ্ছে হলো $70,000 2 বছরে।
হিউজ আসলে। তো এখানে 25% আপনি এখানে আপনি স্কলারশিপ পাবেন। আমরা এটা নিয়ে কাজ করতেছি কিভাবে আমাদের স্টুডেন্ট গুলো হাইস্ট স্কলারশিপ পায়। আমি এখানে আমার কলিগ আছে রাসেল হাসান, আমরা আলোচনাও করেছি। এখানে টিচার আছেন যেমন ডক্টর রবিউল ইসলাম, ওনাদের সাথে আমরা কথা বলেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যাতে হাইস্ট যেটা স্কলারশিপ একজন পেতে পারে সেটা যাতে পায়, এটার ব্যাপারে কাজ কাজ করতেছি আমরা। তারপরে যেমন টেক্সাস A&M ইউনিভার্সিটি গ্যালভেস্টন, সংক্ষেপে টেমুক বলে, ইউএস এর, ওটাতেও আপনি ইউনিভার্সিটি ওয়াইজ স্কলারশিপ পাবেন আর কি। হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি যেটা আছে, পলিইউ বলে এটাকে সংক্ষেপে, ওদের কিছু স্কলারশিপ আছে। তারপরে ইউনিভার্সিটি ব্রুনাই দারুস সালাম, আমি এখানে লিখি নাই, এদের স্কলারশিপ আছে ইউনিভার্সিটি ওয়াইজ, অর্থাৎ এদের স্কলারশিপ গুলো আপনি হচ্ছে হইলো একটু চেক করতে হবে। তারপরে হচ্ছে যেমন আপনার ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, এদের কিছু স্কলারশিপ আছে। তো ইউনিভার্সিটির প্রোগ্রামে ঢুকে ঢুকে, যেমন আমি কিছুদিন আগে দেখলাম যে পিরাইউস ইউনিভার্সিটি গ্রিসের, এটা ম্যারিটাইম এডুকেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট, বাট দেশ হিসেবে গ্রিসকে অনেকে ইউরোপের সেকেন্ড ক্যাটাগরিতে রাখে। তো এখানে দেখলাম মাস্টার্স স্কলারশিপ দিয়েছে। কথা বুঝতে পারছেন? তো এগুলা আমি যেমন বললাম, যেটা আমার ইউটিউবে আমি এটা আস্তে আস্তে একটা একটা ইউনিভার্সিটি করে কিভাবে অপরচুনিটি গুলো এক্সপ্লোর করা যায় সেটা আমি দিয়ে রাখবো ইনশাল্লাহ। অথবা কোনো একটা প্ল্যাটফর্মে আপনাদের সাথে আলাদাভাবে যদি সুযোগ থাকে তখন আমি ডিসকাস করতে পারবো। তো এরকম অনেকগুলো আমি নাম বললে শেষ হবে না আসলে, সেটা স্কলারশিপ গুলো আপনি পাবেন আর কি। এটার বাইরে আমরা কান্ট্রি ওয়াইজ স্কলারশিপ দেখতে পাই। যেমন হচ্ছে SISGP, সুইডিশ ইনস্টিটিউশনাল স্টাডি গ্লোবাল পার্টনারশিপ বা প্রোগ্রাম, সামথিং লাইক SISGP। আমি এক্সাক্ট নামটা বলতে পারছি না, আপনি নেটে সার্চ দিলে পাবেন। এখানে স্কলারশিপ গুলা দেয়। এখানে আপনি লজিস্টিক্স রিলেটেড, বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড ডিগ্রি গুলোর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা খুবই কম্পিটিটিভ, লাইক যেমন কম্পিটিটিভ হচ্ছে কমনওয়েলথ, যেমন কম্পিটিটিভ হচ্ছে অসেড, এগুলো খুবই কম্পিটিটিভ। সো এগুলো এক কান্ট্রি ওয়াইজ, এরকম শুধু একটা না, সব কান্ট্রিতেই মোটামুটি আপনি দেখতে পাবেন যে তারা কান্ট্রি ওয়াইজ কিছু স্কলারশিপ দেয়, যেটা সরকার দেয়। যেমন চাইনিজ স্কলারশিপ কাউন্সিল, যেটা এটা অসাধারণ, এটা অনেক স্কলারশিপ দেয়। অসাধারণ বলতে আমি সংখ্যায় বলতেছি, এবং পাওয়াটা সহজ। হ্যাঁ, কিন্তু ইস্ট এশিয়ার কান্ট্রি হিসেবে আহ, আপনার হচ্ছে অনেকে যেতে চায় না। অনেকে ইউরোপে বা অস্ট্রেলিয়াতে, ইউএসএ তে, নর্থ আমেরিকাতে যেতে আগ্রহী, সেটা আলাদা ব্যাপার। তুর্কিয়ে বুর্সলারি যেটা আছে, টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ, এটাও কিন্তু স্কলারশিপ দেয়। যেমন টার্কিতে একটা ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটি, যেখানে ফ্যাকাল্টি অফ ম্যারিটাইম স্টাডিজ আছে, এখানে খুব ভালো ভালো প্রফেসর আছে এবং তারা ভালো ভালো মাস্টার্স প্রোগ্রাম অফার করতেছে। তারপরে হচ্ছে হইলো আপনার টার্কিশ আরো অনেকগুলা ইনস্টিটিউট আছে যেটা খুবই ভালো, যেখানে আপনার ম্যারিটাইম রিলেটেড প্রোগ্রাম অফার করে। তো আপনি ওগুলাতে একটু চেক করতে পারেন। তারপরে যেমন হচ্ছে হইলো সবচেয়ে যেটা আমাদের জন্য একটা বড় সেগমেন্ট হচ্ছে হইলো পোর্ট এন্ড শেপিং এর জন্য, সেটা হচ্ছে আপনার স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রি গুলা, অর্থাৎ আপনার নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক। তো এগুলা আপনার হচ্ছে হলো এদের এদের জন্য এটা কান্ট্রি ওয়াইজ এর ভিতরে কেন আমি রেখেছি, কারণ হলো এদের যেমন নরওয়েতে গত 2 বছর পর্যন্ত আমাদের মাস্টার্সের টিউশন ফি ফ্রি ছিল। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের মাস্টার্সের টিউশন ফি ফ্রি ছিল গত আপনার হচ্ছে হইলো 2 বছর আগ পর্যন্ত। এখন ওরা আবার টিউশন ফি বসাইছে। তারপরে হচ্ছে আপনার হইলো সুইডেনে, এখানে না ম্যারিটাইম রিলেটেড প্রোগ্রাম গুলা খুবই ভালো। যেমন সুইডেনের চালমার্স ইউনিভার্সিটি অফ টেকনোলজি, গোথেনবার্গ, এই দুইটাতে ম্যারিটাইম ম্যারিটাইম রিলেটেড মাস্টার্স এবং পিএইচডি আছে। নরওয়ে অনেকগুলো ইনস্টিটিউটে, আমি নরওয়েতে, এখানে আমি অস্ট্রেলিয়াতে স্কলারশিপ পাওয়ার আগে আমি নরওয়েতে নরওয়ে লজিস্টিক্স ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছি। এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান অফ দ্য লুক্রেটিভ ওয়ান ইন টার্মস অফ মানি। তো আহ, আহ, আমি ওটা ডিক্লাইন করে এখানে চলে এসেছি বাই দ্য ওয়ে। তো আপনার হচ্ছে নরওয়েতে যেমন এই লজিস্টিক্স ইউনিভার্সিটি যেটা, হ্যাঁ, নরওয়ে মোল্ডের লজিস্টিক্স কলেজ বা লজিস্টিক্স ইউনিভার্সিটি, তারপর নরওয়েজিয়ান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে আমাদের প্রোগ্রাম আছে, BI নরওয়েজিয়ান আছে। আর সবচেয়ে নরওয়ের MIT-র মতো যেটা, সেটা হচ্ছে নরওয়েজিয়ান স্কুল অফ ইকোনমিক্স। এখানে ট্রুলি ম্যারিটাইম এবং শিপিং ফাইন্যান্স এগুলো নিয়ে কাজ হয়। আপনি যদি ডেনমার্কে আসেন, ডেনমার্কে আপনার হচ্ছে কোপেনহেগেন বিজনেস স্কুল, এটা ওয়ান অফ দ্য বেস্ট পোর্ট এন্ড শিপিং এর এডুকেশনের জন্য। এবং মার্কস লাইন এবং বড় বড় শিপিং কোম্পানিগুলোর হেড অফিস ওখানেই। আপনি জাস্ট সিম্পলি মাস্টার্স করে ওখানে জয়েন করতে পারবেন, করার অপরচুনিটি থাকে।
সো এগুলাতে আপনাকে দেখতে হবে যে আপনি ইউনিভার্সিটির কোনো স্কলারশিপ আছে কিনা, দেশের স্কলারশিপ আছে কিনা, বা আপনি ফার্দার ডিগ্রি নিয়ে কি আপনার বেনিফিট থাকবে, সেই জিনিসগুলো আপনি ওখানে একটু এক্সপ্লোর করার চেষ্টা করবেন। সিঙ্গাপুরে বেসিক্যালি দুইটা ইনস্টিটিউট আছে, যেমন হচ্ছে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি, যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, আর হচ্ছে হলো ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। এগুলো কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং 1 থেকে 30 20-এর ভিতর থাকার মতো ইউনিভার্সিটি। ওগুলাতে কিন্তু ম্যারিটাইম রিলেটেড মাস্টার্স প্রোগ্রাম আছে। বেশিরভাগই এরা চায়না থেকে নেয়, এবং ওখান থেকে ওরা পিএইচডি করে টপ টপ ইউনিভার্সিটি গুলাতে ওরা নিজেকে এমপ্লয় করে। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো, ন্যানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। আপনি যদি ধরেন হচ্ছে ন্যানিয়াং টেক থেকে আপনি পিএইচডি করতে পারেন, আপনি এমআইটি তেও আপনি জয়েন করতে পারবেন টিচার হিসেবে। তাহলে বুঝতে পারতেছেন যে এদের মানে লেভেলটা কতটুকু উপরে। আমার সুপারভাইজার উনি ন্যানিয়াং টেক থেকে পিএইচডি করা, আমার সেকেন্ডারি সুপারভাইজার। তো আপনার হচ্ছে হলো এই জায়গাটাতে আমরা যেমন ওরা চাইনিজ স্টুডেন্টদেরকে নিচ্ছে, হোয়াই নট, মানে আমাদের ব্যাচেলর গুলাকে, যেমন ডালিয়ান থেকে, যেমন আমার সুপারভাইজার উনি ডালিয়ান থেকে ব্যাচেলর করে সম্ভবত চায়না অন্য জায়গা থেকে মাস্টার্স করে পরে ন্যানিয়াং থেকে উনি পিএইচডি করতে আসছে। তো আবার অনেকে যেটা করে ডালিয়ান থেকে, ডালিয়ান হচ্ছে চায়নার ইউনিভার্সিটি, বা সাংহাই মেরিটাইম থেকে ওনারা ব্যাচেলর করে ওনারা ন্যানিয়াং থেকে মাস্টার্স করে এরপরে পিএইচডি করেন ন্যানিয়াং থেকে, অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর থেকে, অথবা হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি থেকে। সো হংকং এ কিন্তু সবচেয়ে ভালো ইউনিভার্সিটিটা ম্যারিটাইমের জন্য হচ্ছে হংকং পলি। এখানে টপ ক্লাস প্রফেসর আছে, এখানে মাস্টার্স পিএইচডি ওয়ান অফ দ্য বেস্ট। সো এই ধরনের আপনি যেমন কান্ট্রি ওয়াইজ আপনাকে দেখতে হবে। যেমন অস্ট্রেলিয়াতে এই যে অস্ট্রেলিয়ান ম্যারিটাইম কলেজ আছে, যেটা ইউনিভার্সিটি অফ তাসমানিয়ার অধীন। ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স স্টাডিজ একটা আছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সিডনির অধীন। আরএমআইটি তে একটা আছে, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড সাপ্লাই চেইন, ওখানেও আপনার হচ্ছে হইলো ম্যারিটাইম রিলেটেড প্রফেসর এবং প্রোগ্রাম আছে। সো এগুলো আপনাদেরকে একটু দেখতে হবে। এটার জন্য আসলে মানে এসব ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি আমি মনে করি আপনাদেরকে একটা একটা সেশন হওয়া দরকার আর কি। হ্যাঁ, আমি গ্রস আমি বললাম। আপনাদের নামাজের সময় চলে আসছে, আমি একটু সংক্ষিপ্ত করে ফেলতেছি। আচ্ছা, মিনিস্ট্রি অফ ওয়েবসাইট, এটা অনেকে জানে না। এটা আমি যখন মাস্টার্সের জন্য চেক করতাম তখন আমি না এই ওয়েবসাইটে রেগুলারলি চেক করতাম, এবং এখান থেকে আমি একটা স্কলারশিপও পেলাম মাস্টার্সে। আমি সুইডেনে স্কলারশিপ পাওয়ার আগে আমি গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। আমি বাসার মধ্যে লিস্ট করে রাখছি যে আমি কোন কোন জায়গায় চেক করব। প্রায় আমি 12-13টা জায়গায় আমি এভাবে নক করে মানে লিস্ট করে রাখতাম। ওখানে কোন কি চায় ওরা। হ্যাঁ, যেমন ডাব্লিউএমইউ রিকোয়ারমেন্ট হচ্ছে ম্যারিটাইম ইনস্টিটিউটে হইতে হবে। তারপর হচ্ছে হলো আইএলটিএস এ 6.5 অথবা 6 পেতে হবে, এরকম একটা কিছু ছিল। তো মিনিস্ট্রি অফ ওয়েবসাইট আপনি যদি যান, আমি এটা থেকে যে স্কলারশিপটা পেয়েছি সেটা হচ্ছে ব্রুনাই ইউনিভার্সিটি, ব্রুনাই দারুস সালাম। তারা ব্রুনাই সরকার একটা স্কলারশিপ দেয়। ব্রুনাই হচ্ছে হলো মালয়েশিয়ার পাশে একটা ছোট্ট দেশ, তেল তেল সমৃদ্ধ দেশ। সো ওটাতে ওরা স্কলারশিপ দেয়। তো ওটা আসে বেসিক্যালি মিনিস্ট্রি থ্রুতে। শুধু ওটা না, অনেকগুলো স্কলারশিপ আছে, হাঙ্গেরির স্কলারশিপ আছে। আমি জাস্ট একটা এক্সাম্পল বলি। আমাদের মাস্টার্সের এলএলএম এর একজন ছাত্র আমার খুব কাছের, উপল আদিত্য ঐক্য। আমি ওনাকে আপনার হচ্ছে হলো বিভিন্ন সময় হায়ার স্টাডি নিয়ে অনেক পরামর্শ দিয়েছিলাম। সো উনি যেটা করছে, এই লিঙ্কটাতে উনি ঢুকে আপনার হচ্ছে হাঙ্গেরির যে স্কলারশিপ যেটা ছিল সরকারি, যেটা সেটাতে অ্যাপ্লাই করে উনি সিলেক্টেড হয়। এবং আমি ওনাকে প্রথম পাঠাই যে আপনি এটাতে স্কলারশিপ পেয়েছেন। আমি এটা রেগুলারলি চেক করি, তো লিস্টে দেখি ওনার নাম আছে, এলএলএম, পিএইচডি ইন ল। এবং উনি ওখান থেকে পিএইচডি করে এসে এখন ব্র্যাকে উনি লেকচার হিসেবে জয়েন করেছে। ব্র্যাক কিন্তু একটা ভালো ইউনিভার্সিটি প্রাইভেটের মধ্যে। সো এই যে ক্যারিয়ার গ্রোথটা আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে এক্সপ্লোর করছে লোকজন। তো এই আমরা যেন, আমি এখন যদি আপনাদের মিনিস্ট্রি অফ আহ, আপনার হচ্ছে স্কলার ইয়েতে যাই, মিনিস্ট্রি অফ এটাতে যাই, হায়ার এডুকেশন, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, হায়ার এডুকেশন ডিভিশন সম্ভবত মিনিস্ট্রির বিভিন্ন সেগমেন্ট থাকে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যেমন কুয়েতের এফটি ইউনিভার্সিটি, ভিয়েতনামে অ্যাডমিশন স্কলারশিপ অপরচুনিটি, কোরিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আর্টস, তারপরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিভিন্ন মাস্টার্স কোর্সে বরাদ্দ প্রদান। আমি ভিতরে ঢুকবো না, বাট থাইল্যান্ডে অনেকগুলো ম্যারিটাইম ইউনিভার্সিটি, ম্যারিটাইম রিলেটেড ইউনিভার্সিটি আছে, যেমন থামাসাত ইউনিভার্সিটি আছে একটা। হ্যাঁ, যেখানে চং অং ইউনিভার্সিটি সম্ভবত একটা আছে, চংগং ইউনিভার্সিটি, এটাতেও খুব, অথবা এটা সাউথ কোরিয়াতে, সরি। তো থামাসাত আমি জানি, থামাসাত ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি, এবং অ্যাজাম্পশন ইউনিভার্সিটি, এগুলাতে মাস্টার্স প্রোগ্রাম আছে। তো ম্যারিটাইম রিলেটেড, এটাতে আপনি হচ্ছে হইলো অ্যাপ্লাই করতে পারেন। যেমন শ্রীলঙ্কান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, স্লিট, এটাতেও আপনার হচ্ছে হইলো ইয়ে থাকে আর কি। আপনার হচ্ছে হইলো
স্কলারশিপ গুলো থাকে। সো এখানে যে ডকুমেন্ট গুলো আছে এটা বেশিরভাগই ওল্ড, ওরা আপডেট করে। আমি সম্ভবত আপডেট মানে আপডেটেড লিঙ্কে ঢুকতে পারিনি, বাট এটা আপনারা একটু চেক করবেন। এখানে আপনার হচ্ছে হলো প্রচুর স্কলারশিপ আমি পেয়েছি আমার সময়। এখন আসেন রিকোয়ারমেন্ট, আমি সংক্ষেপে বলি 1 মিনিটে। সেটা হচ্ছে আপনার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে স্ট্রং মোটিভেশন এবং কারেজ লাগবে যে আমি বিদেশে পড়তে আসবো। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। আমি কিন্তু ব্যাচেলর থেকে মরিয়া ছিলাম যে আমি ইউএসএ তে অথবা কানাডাতে আমি আপনার হচ্ছে হইলো একটা এমবিএ করবো। কারণ আমি বিবিএ করেছিলাম, তখন আমি জানতাম না যে আমি ম্যারিটাইম বিশ্ববিদ্যালয়ে জয়েন করব। তো আমার এই একটা কারেজ এবং মোটিভেশন সবসময় ছিল। আমার হয়তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট অত ছিল না, বাট আমার ইচ্ছা ছিল যে বাই এনি হাউ আমি একটা ডিগ্রি নিব। যেমন নাকি এখন অনেকের বিসিএস, যে একটা ম্যানিয়া যে আমি বিসিএস করে এটা হব, আবার অনেকের হচ্ছে হইলো আমি সিএ করে এটা হব। এরকম যেরকম থাকে, আমার তখন টার্গেট ছিল যে আমি দেশের বাইরে থেকে একটা ডিগ্রি নিব। এটা এই জন্য আমি, এটা হলো প্রথম রিকোয়ারমেন্ট আপনার। দ্বিতীয়টা হচ্ছে ফান্ডস। কিছু ফান্ডস আপনাকে দিতে হবে যদি আপনি স্কলারশিপ ফুল ফান্ডেড না পান। যেমন আমি যেটা পেয়েছি ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি, সেটা তো একটা স্পেশালাইজড ক্যাটাগরি অফ পিপলের জন্য। তো আপনার ক্ষেত্রে সেটা হয়তো নাও হতে পারে, আপনাকে অন্য সোর্স থেকে নিতে হবে। আপনি যেমন চায়নাতে, যেমন সাংহাই মেরিটাইম ইউনিভার্সিটিতে আমাদের সেকেন্ড ব্যাচ থেকে একসাথে 3জন স্টুডেন্ট যায়, সুকান্ত, তারপর হচ্ছে হইলো তারেক, আর হচ্ছে হইলো আমাদের রাকিব। এই 3জন প্রথম ব্যাচে যায়, ওনারা ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যায়। এরপরে সুকান্ত এখন একটা বড় ফ্রেড ফরওয়ার্ডিং লজিস্টিক্স কোম্পানিতে আছে চায়না, এবং তার নিজের কোম্পানি সে এস্টাবলিশ করছে। তারপর রাকিব, সে এখন নিজের ম্যানিং এজেন্টস আছে। তারেক অন্য এক জায়গায় চাকরি করতেছে। সো এই যে এটা হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ। সাংহাই মেরিটাইম ইউনিভার্সিটিতে আপনি যদি যেতে চান, আমাদের স্টুডেন্টের জন্য আমি মনে করি ভেরি ভেরি ইজি, ভেরি ভেরি ইজি। জাস্ট আপনি ওদের দুইটা স্কলারশিপ পাবেন, একটা হচ্ছে চায়না স্কলারশিপ কাউন্সিল, যেটা সিএসজি, আর একটা হলো সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ এসজিএস। এই দুইটার অধীনে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার দিবেন, ওখানে তাদের প্রোগ্রাম আছে। এবং একটু সংক্ষেপে বলি, ওদের মাস্টার্সটা বেসিক্যালি 3 বছরের, নর্মালি তারা এভাবে সাজাইছে। প্রথম 1 বছর আপনি হচ্ছে কোর্স ওয়ার্ক করবেন, দ্বিতীয় 1 বছর ইন্টার্নশিপ, ওখানে আপনি যে কোনো একটা কোম্পানির সাথে চাকরি করবেন, স্কলারশিপের টাকাও পাবেন, ওখানে আপনি অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে যে টাকাটা পেতেন সেটাও পাবেন। আর থার্ড ইয়ারটা আপনি কি করবেন, রিসার্চ করবেন। আপনি অ্যাপ্রেন্টিস করতে করতে যদি আপনার মনে হয় যে আমি ইন্ডাস্ট্রিতে থেকে যাব, ওরা আপনাকে পছন্দ করে, আপনি ওখানে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি ফুল টাইম এমপ্লয়ি হিসেবে জয়েন করতে পারবেন। আর আপনি রিসার্চটা তখন সাথে সাথে করলেন লাস্টের 1 বছর। ভেরি ইন্টারেস্টিং। আর আপনি যদি বলেন না আমি খুব রিসার্চ করবো, এসে আপনি রিসার্চ করবেন ওখানে থেকে, আপনি পিএইচডি ওখান থেকে করতে পারেন, বাইরে এসেও আপনি করতে পারবেন। তো এই ধরনের ব্যাপারগুলা আছে। এটা নিয়ে আমরা বিস্তারিত আরেকদিন হয়তো কথা বলবো, অথবা আপনাদের কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং স্কোরটা এটা জরুরি হয়। এটা টোয়েফেল অথবা আইএলটিএস, আপনি যেটা ভালো পিটিই আছে সেটা আপনাদের ইনশাল্লাহ ভালো হবে। 6.5 7 এগুলো দরকার হয় মাস্টার্স এর ক্ষেত্রে নর্মালি। আবার ইস্ট এশিয়ার যে দেশগুলো, ওগুলোতে 6টা হইলেও চলে। তো এটা একটা গুরুত্বপূর্ণ। জিমেট এবং জিআরই এটা শুধু নর্থ আমেরিকার জন্য লাগে, অত জরুরি না, এত গুরুত্বপূর্ণ না। অনেকে এটার জন্য গেলে বাকি জিনিসগুলোতে মানে গুরুত্ব দিতে পারে না। সো সেটা আমরা হচ্ছে হইলো পরে দেখবো আর কি। সো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রেট কমিউনিকেশন স্কিল। এটা নিয়ে আমি আপনাদের সাথে একটু পরে কথা বলবো, যে কিভাবে আপনারা পার্সু করবেন হায়ার স্টাডিজ এর জন্য। আমি এখন সবাইকে এই জন্য একটু মাগরিবের ব্রেকটা একটু দিতে চাচ্ছি আর কি। কি বলেন সবাই? জি স্যার, জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা একটু এখন ব্রেক নিচ্ছি। আমরা ব্রেকের পরে কখন আমরা এসে আবার জয়েন করতে পারি আম, এখন? জি স্যার, তাহলে আমরা এই পর্যায়ে একটা মাগরিবের ব্রেক 10 মিনিটের, দশ হুম। মিনিটের একটা মাগরিবের ব্রেক নিই। ঠিক আমরা তাহলে স্যার, এখন 6টা 45 বাজে, তাহলে আমরা 7টা বাজার 5 মিনিট আগে, like 6টা 55 এসে আমরা প্রেজেন্টেশনটা কন্টিনিউ করি। গ্রেট। তাহলে আমরা 6টা 55-তে আমরা জয়েন করবো, তাই তো? জি স্যার। আমার আমার এখানে রাত 10টা 55 হবে, নো প্রবলেম। আর বাংলাদেশ সময় 6টা 55। জি স্যার। গ্রেট। তাহলে এখন স্যার, প্রেজেন্টেশন তো স্যার আরো কিছুটা বাকি আছে। না, প্রেজেন্টেশন আমি শেষ করে ফেলেছি। আমি জাস্ট হচ্ছে ওই যে কমিউনিকেশন স্কিল নিয়ে হয়তো কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে কিছু কথা বলবো আর কি। জি স্যার, তাহলে স্যার আমি সবাইকে অনুরোধ করব যে বিরতির পরে এসে সবাই কোশ্চেন অ্যান্সার সেশনে সবার প্রশ্ন থাকলে কেউ মৌখিকভাবে বলতে পারে, এবং কেউ চ্যাট বক্সে লিখতে পারে। হ্যাঁ এই স্যার, হিসেবে। চ্যাট বক্সে লিখে রাখতে পারে এক এক করে। আর হচ্ছে হইলো
যদি কেউ প্রেজেন্টেশন দিতে চায়, সরি, কেউ মুখে বলতে মুখে স্বাচ্ছন্দ্য বলতে বোধ চাই, করে, জি তার স্যার। জন্য আমরা মুখেও নিতে পারি। হ্যাঁ, জি স্যার। তাহলে স্যার আমরা এখন 10 মিনিটের ব্রেক যাচ্ছি। গ্রেট গ্রেট। আমি স্লাইডটা আপনাদেরকে কোথায় দিব? আমি স্লাইডটা আপনাদেরকে আমি এতে দিয়ে দিচ্ছি। স্যার আপনি আপনার হচ্ছে মেইলও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন, যেটা আপনার সুবিধা হবে। গ্রেট। আমি আপনার হচ্ছে হলো দিয়ে দিচ্ছি ইয়াকে, আহ, রাফিকে। রাফি আমাকে মেসেজ করছে যে স্যার এটা দেন একটু, আমি দিয়ে দিচ্ছি এখনই। পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স ফোর্থ ব্যাচের একজন স্টুডেন্ট। স্যার আমার ব্যক্তিগত যেটা প্রেফারেন্স, শামসুল, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে এখন আর। ভাবনা নেই। আমার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে যে ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি আছে, ওইখানে হচ্ছে তাদের যে 6টা ক্যাম্পাস, 6টা ক্যাম্পাসের মধ্যে হচ্ছে তারা এমবিএ ইন পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট একটা ডিগ্রি তারা প্রদান করে। আমি তাদের কারিকুলাম দেখেছি, আমাদের সাথে অনেক মিল আছে। অ্যান্ড তাদের ফি স্ট্রাকচারটা দেখেছি, অ্যাপ্রক্সিমেট 5 লাখস এর মধ্যে হচ্ছে তারা মাস্টার্স ডিগ্রিটা হচ্ছে মানে পে করা আপনার লাগে, আপনার 5 লাখস কোশ্চেনটা মতো। করেন শামসুল। But ওইখানে শামসুল, কোশ্চেনটা করেন সরাসরি। হ্যাঁ, আমাদের সময় কম। ওইখানে ওখানে ওইখানে ওইখানে যেটা উল্লেখ আছে যে অ্যাফিলিয়েটেড যারা ইনস্টিটিউট, তাদের জন্য হচ্ছে এই ফিটা দিতে হবে না। তো স্যার আমি যদি এনিহাও স্কলারশিপ, তারা তো স্কলারশিপ প্রদান করে কিনা আমি জানি না। তো স্যার এটা একটা কোয়েশ্চেন যে তারা স্কলারশিপ প্রদান করে কিনা। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে স্যার, যেহেতু আমাদের ভার্সিটির সাথে ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন আছে, এখন আমি যদি মাস্টার্স করতে চাই, আমাকে কি মানে হচ্ছে ফিটা মকুব করা হবে কিনা? তো স্যার এই 2টা বিষয় তো আমাকে আমি যদি একটু আমি জানান। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম হচ্ছে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট হচ্ছে আমাদের যেরকম মেরিন একাডেমি গুলো আছে, যেরকম আমাদের অ্যাফিলিয়েটেড ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটিটা আমাদের মতো না। বুঝতে পারছেন? আমাদের আমাদের যেরকম একটা পার্মানেন্ট ক্যাম্পাস, আমরা একটা স্পেশালাইজড ইউনিভার্সিটি। ফার্দার মোর আমরা আহ, আমাদের যে একাডেমিক ইনস্টিটিউট গুলো আছে, যেমন মেরিন একাডেমি যে 5টা আছে, চট্টগ্রাম, পাবনা, বরিশাল, তারপর সিলেট, রংপুর, এগুলা। তারপর হচ্ছে মেরিন ফিশারিজ একাডেমি, তারপর ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি গাজীপুর, এটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন। সো ওদের এরকম ইনস্টিটিউট গুলা আছে ওদের। যেমন হচ্ছে আমরা যেটা কলকাতাতে আমি গিয়েছিলাম 2017 সালে স্টুডেন্টদেরকে নিয়ে। তো এই ধরনের ইনস্টিটিউট গুলা বেসিক্যালি হচ্ছে তাদের অ্যাফিলিয়েটেড, এবং ওটার জন্য তারা স্কলারশিপ দিবে। এটা আমাদের স্টুডেন্টদের জন্য না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমাদের সাথে তাদের যে চুক্তিটা ছিল, সেটা স্টুডেন্ট এক্সচেঞ্জ নিয়ে না। একটু একটু ব্যাপারটা হচ্ছে কি, দেখেন আমরা মুখরোচক অনেক জিনিস আমরা করে ফেলি। হ্যাঁ, যেমন এই যে গুজরাট ম্যারিটাইম ইউনিভার্সিটির সাথে, তারপর হচ্ছে হইলো ন্যাশনাল ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, যেটা গোয়াতে আছে ওদের, ওগুলোর সাথে আমরা অনেক চুক্তি টুক্তি করছি বিভিন্ন জিনিস। প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে দেখবেন যে আসলে এটার আউটপুটটা কি, সেটা আপনাকে দেখতে হবে। ঠিক আছে? সো আমি এইগুলা নিয়ে আর বেশি এখানে বলবো না, সেটা হচ্ছে একটা আলাদা টপিক। আমার মনে হচ্ছে না আমাদের চুক্তিগুলা আহ, দিয়ে আমাদের স্টুডেন্টদের কোনো ফায়দা হবে, বিশেষ করে ইন্ডিয়ান ম্যারিটাইম ইউনিভার্সিটির সাথে বা গুজরাটের। আমি জানি না, চুক্তির কন্টেন্ট পড়লে আপনার হচ্ছে বুঝতে পারবেন। আমি আপনার সাথে জাস্ট শেয়ার করি, শুনেন। সেটা হচ্ছে আমি প্রথমবার ওয়ার্ল্ড ম্যারিটাইম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে ফেইল্ড হয়েছি, আমাকে রিজেক্ট করছে। সো আমি ওদেরকে বললাম যে আমাদের বিশ্ববিদ্যালয় তো চুক্তি করেছে, সেটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি পাঠাবে এর জন্য। তো ওরা সুন্দর মতো চুক্তির একদম কোটেশন সহ আমাকে পাঠাই দিছে যে তোমার ইউনিভার্সিটি চুক্তি করেছে যে তোমাদের পাঠাবে সেলফ ফান্ডিং এ, তুমি তোমার ইউনিভার্সিটিকে যে ধরো। তো আমরা চুক্তি করার সময়, যাওয়ার সময় আমরা ওগুলা অত বেশি কেয়ার করি না। বাট আসার পরে আমরা যখন ওটা নিয়ে কথা বলতে যাই, তখন দেখা গেল যে আসলে আমাদের কিছুই নাই। এখন আসেন, সলিউশন আমি আপনাদেরকে বলতেছি। প্রথম হচ্ছে আপনি কেন ইন্ডিয়ান ম্যারিটাইম ইউনিভার্সিটিতে যাবেন, সেটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। আপনি যদি মনে করেন যে ইন্ডিয়া নিকটে আছে, জাস্ট এমনিতে যাব, একটা ডিগ্রি নিয়ে আসব, সেটা একটা। আপনি যদি মনে করেন ওইটা ডিগ্রি নিয়ে আমি ইন্ডিয়াতে চাকরি করব, সেটা আরেকটা। পার্সোনালি আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার টার্গেট রাখা উচিত হচ্ছে আপনি যেই ডিগ্রিটা নিয়ে আপনি ওই দেশের ইন্ডাস্ট্রিতে আপনি সেটেল হইতে পারবেন, এটা একটা বড় বিষয় আর কি। হ্যাঁ, অথবা কোনো দেশে আপনি সেটেল হইতে পারবেন, সেটা একটা উদ্দেশ্য থাকতে পারে মেবি। বাট
হ্যাঁ, যেমন অনেস্টলি যদি বলি, ইন্ডিয়ান ম্যারিটাইম ইউনিভার্সিটিতে যে ডিগ্রিটা, এটা অত বেশি আমার মনে হয় আর কি ওপেন প্ল্যাটফর্মে আমি এটা ইভ্যালুয়েট করতে পারবো না, বাট আমার মনে হয় না, পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা আমি বলতে পারি যে নট দ্যাট মাচ গুড। ওদের এমবিএটা ওই কোনো একাডেমির অধীন, যেমন ওদের তো নিজস্ব ইউনিভার্সিটি বলতে নাই আর কি। ওরা যেমন হচ্ছে যেমন হইলো হয়তো বোম্বে ক্যাম্পাসে অথবা চেন্নাই অথবা কলকাতা ক্যাম্পাসের অধীন একাডেমি গুলা যদি কোনো ডিগ্রি প্রদান করে, যেমন গুজরাটে ওরা ল প্রডিউস করে, ওরা ইউনিভার্সিটি কিছুদিন আগে তৈরি হয়েছে, হ্যাঁ। এবং ওদের আমাদের অনেক পরে, ওদের স্ট্যান্ডার্ড অনেক নিচে। তো আপনি কেন যাবেন সেটা একটা যদি আপনি তকমা লাগাইতে চান যে আমি ইন্ডিয়ান ম্যারিটাইম ইউনিভার্সিটিতে, সেটা যেতে পারেন, আমি আপনাকে ব্লেম করতেছি না, মানে সেটা আমারও একসময় এরকম ইন্টেনশন ছিল। আমি যেমন আলাগাপ্পা ইউনিভার্সিটি একটা আছে তামিলনাড়ুতে, হ্যাঁ, ওখানে ডিপার্টমেন্ট অফ লজিস্টিক্স ম্যানেজমেন্ট, আলাগাপ্পা হচ্ছে একটা সরকারি বিশ্ববিদ্যালয়। তো আমি যখন কোথাও স্কলারশিপ পাচ্ছি না, তো আমি চিন্তা করলাম যে আমি তো বাইরে যাইতে হবে, আমাকে একটা ডিগ্রি নিতে হবে, অ্যাটলিস্ট আমি ইন্ডিয়াতে চেষ্টা করি। তো ওখানে রজন শর্মা নামে, রজন শর্মা অথবা রজন চান্না এরকম একজনের সাথে আমার লিঙ্কডইনে কানেক্টেড ছিল। আমি ওনাকে নক করি, উনি আমাকে অ্যাপ্লিকেশনের জিনিসপত্র দেয়। পরে দেখলাম যে অনেক ক্রাইটেরিয়া, স্কলারশিপ ফান্ডিং কম। তা আমি মানে আমার তখন আসলে আমি মুড়ি হয়ে গেছি, আমাকে যেতে হবে। কিন্তু আমি পরে চিন্তা করলাম এখানে কেন যাব আমি, আমার কথা বুঝতে পারছেন? এটাতে আমি ডিগ্রি নিয়ে কি আমি বাইরে ভালো এক্সপ্লোর করতে পারবো, পিএইচডি স্কলারশিপ পাবো? তো আমি আর প্রশ্ন এটার উত্তর বাড়াবো না। ওটা তো হচ্ছে আপনি আরো একটু এক্সপ্লোর করতে থাকেন। আমার যে যে ইউনিভার্সিটি গুলোর লিস্ট আমি দিয়েছি আমার ওয়েবসাইটে, এটা একটু দেখেন যে এখানে কোন কোন ইউনিভার্সিটি আপনার জন্য সুবিধা হবে, সেগুলো দেখে আরো ডিসিশন নেন আর কি, হ্যাঁ। আমি মনে হয় মোটামুটি আপনার প্রশ্নটা আমি অ্যাড্রেস করতে পেরেছি। আমরা পরবর্তী জি কোশ্চেনে চলে যাই। স্যার, নেক্সট মুভি আশিক প্রশ্ন করতে চাচ্ছে। আশিক। আসসালামু আলাইকুম স্যার। আমার স্যার প্রশ্নটা ছিল যে আমাদের যে স্কলারশিপ প্লিজ গুলোর কথা বললেন, ডিপার্টমেন্ট নাম এবং ডিপার্টমেন্টটা বলে তারপরে প্রশ্নটা। ওকে, আমি তৌফিকুল ইসলাম আশিক, ডিপার্টমেন্ট অফ পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট, থার্ড ব্যাচ। তো আমার প্রশ্নটি হচ্ছে স্যার, স্কলারশিপ গুলোর জন্য আইএলটিএস এর কথা বললেন, সো আইএলটিএস এর পাশাপাশি অন্যান্য কোন কোন জিনিসগুলো আসলে এখন থেকে আমাদের রেডি করলে ইন ফিউচারে কাজে দিবে আর কি স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে? লাইক রিসার্চ এখানে কতটুকু হেল্প করবে বা অন্যান্য কোন জিনিসগুলো হেল্প করবে স্যার? থ্যাংক ইউ সো মাচ আশিক, দিস ইজ ওয়ান্ডারফুল কোশ্চেন। আমি মনে করি এটা প্ল্যাটফর্মে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমি আসলে কিভাবে প্রস্তুতি নিব, কি দরকার হবে আমার। সো এখানে বেসিক্যালি প্রশ্ন করেছেন যে সাপোর্টিং প্রশ্ন, যে রিসার্চ কতটুকু হেল্প করতে পারবে আমাকে। সো স্কলারশিপের জন্য আসলে আইএলটিএস এর ভ্যালুটা অনেক অনেক ভালোভাবে দেখে। এটা এক জামানে ছিল, এখন আর এগুলো নাই। ইভেন আমাদের স্টুডেন্টরা এখন ফেসবুক ইউটিউবে থাকতে থাকতে এত ভালো ইংরেজি জানে, অ্যাটলিস্ট 6 6.5 ওনারা অল্প কয়েকদিন উঠাতে পারবে। সুতরাং ওটা আসলে মুখ্য না। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, আমি একটা ইন্টারেস্টিং কথা বলবো যেটা আপনাদের সাথে নাও মিলতে পারে। আমার মনে হয় যে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে যে দুইটা জিনিস দরকার, সবচেয়ে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার মানে সীমাহীন আপনার অ্যাসপাইরেশন, আপনার মানে প্রচুর পরিমাণে মানে বুভুক্ষু যেটা হয় যে আমি বাইরে যাইতে চাই। আপনি বুঝতে পারছেন, আমি মানে সবগুলো ইউনিভার্সিটির নাম পর্যন্ত মুখস্থ আছে আমার, এখন থেকে আরো 5 6 বছর আগের 4 5 বছর আগের ঘটনা। আমি আলাগাপ্পা ইউনিভার্সিটির কথা আমার এখন খেয়াল পড়ছে আপনাদের সাথে কথা বলতে যে। সো এটা হচ্ছে আমার একটা অ্যাসপাইরেশন থেকে, এটা হচ্ছে সবচেয়ে জরুরি যে আমি যেতে চাই। 2 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এক্সপ্লোর করতে হবে, সার্চ করতে হবে। এটা যদি আপনি এই রিসার্চ যদি বলেন যে আমি কোন ইউনিভার্সিটিতে কত পার্সেন্ট স্কলারশিপ পাবো, কোন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রামকে আমার ভালো হবে, কোন ইউনিভার্সিটিতে আমি গেলে পরে আমার আমার হচ্ছে হলো মানে স্কলারশিপ ছাড়াও আমি চলতে পারবো কাজ করে। তো এই ধরনের এটা একটা রিসার্চ, একটা মানে আমি তো বড় ভাইদের সাথে কথা বলতাম, লিঙ্কডইনে আমি কানেক্টেড হয়ে নক করতাম। তারপর হচ্ছে হলো আমি পার্সোনালি বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতাম, হ্যাঁ। তারপর এই যে ধরেন আজকে যে প্ল্যাটফর্মটা হয়েছে, এখানে আমি শুনতাম, আমার এখান থেকে হয়তো আপনাদের অনেকের 10% 20% নলেজ বাড়বে যে এই জায়গায় আমি মনে হয় কাজ করতে পারি। এই ধরনের কাজগুলো আমি করতাম। এটা হচ্ছে দ্বিতীয় ব্যাপার। ইংলিশের স্কোর এটা জাস্ট যখন আপনি অ্যাডমিশন নেবেন তখন দিলে হবে। আর আমি মনে করি এখন ইংলিশের স্কোর মাস্টার্সের জন্য আপনার অত বেশি জরুরি না। এখন অনেকে আসেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেটা আমার স্টুডেন্টরা আমার সাথে, থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট অনেকের সাথে আমার সাথে যোগাযোগ করছে যে স্যার রিসার্চ পেপার আমাদের কতটুকু হেল্প করতে পারে। এটার ব্যাপারে আমি খুবই গুরুত্বপূর্ণ আইডিয়া দিব আপনাদের। সেটা হচ্ছে দেখেন, আপনি যদি মাস্টার্স করতে চান, যেটা শুধু মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক, যেটা যেটা পৃথিবীতে
সচরাচর, সেটার জন্য আপনার কোনো পেপার লাগবে না। সিম্পলি পেপার দেখবেও না, লাগবেও না, কিছু লাগবে না, বিকজ আপনি আসবেন, টাকা দিয়ে করবেন, অথবা আপনি স্কলারশিপ নিয়ে আসবেন, করবেন, থিসিস এটার পার্ট আছে, সেটা করবেন। কিন্তু কিছু কিছু জায়গায় মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক আছে, এটা কমে আসছে, এটা খুবই কম। আর যদি পিএইচডি করতে চান তখন আপনার পেপার লাগবে। তো যদি কেউ ধরেন হচ্ছে হইলো চিন্তা করেন যে না, আমি বাংলাদেশে আপনার হচ্ছে হইলো একটা মাস্টার্স করব, করে আমি এরপরে পিএইচডি তে আসতে চাচ্ছি, আমি বলবো মাস্টার্স করা অবস্থায় দুইটা জিনিস করতে হবে। আপনার একটা ভালো ডিসার্টেশন করতে হবে, মানে থিসিস করতে হবে, যেটা আপনি সাইন্টিফিক মেথড অ্যাপ্লাই করে একটা ভালো আউটকাম বের করবেন। আর এখান থেকে আপনি হচ্ছে হইলো দুইটা তিনটা ভালো পেপার আপনি হচ্ছে বের করবেন। স্কোপাস ইন্ডেক্স জার্নাল Q1 হইলে খুব ভালো হয়, এরকম একটা দুইটা বের করে। যেমন আমি আমি যখন পিএইচডির জন্য আমি অনেকগুলো ইউনিভার্সিটিতে করেছি, অনেকগুলোতে আমি যেমন হচ্ছে প্রফেসররা আমাকে হচ্ছে হইলো আমার অ্যাপ্রোচটাকে ওরা পছন্দ করছে। সো যেমন হচ্ছে আমি মনে করি, আমি একটু আপনার কোশ্চেনের উত্তরটা একটু বড় করে দিচ্ছি, অনেকেরই এগুলোর উত্তরটা পেয়ে যাবেন। বিশেষ করে পিএইচডি বা আপনার রিসার্চে যদি আপনি কাউকে প্রপোজ করেন, আপনি তাকে আপনি হচ্ছে কি জিনিস জানেন। যেমন আমি একটা প্রজেক্ট পেয়েছি সরকার থেকে ধরেন, তো আমাকে এটা অ্যাচিভ করতে হবে, এখানে আমি কিছু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়ে নিয়োগ দিব। আমার মাথার মধ্যে কি আসবে জানেন? প্রথম আসবে যে এই ছেলেটাকে যদি আমি নেই, সে কি আমার কাজগুলো করতে পারবে, তার লিখতে পারবে, সে রেফারেন্সিং ঠিক মতো করতে পারবে, অথবা মেথোডোলজি সে কি কি জানে। এখন কেউ যদি এরকম হয়, সে ধরেন হচ্ছে ডেটা অ্যানালাইসিস খুব ভালো জানে, অর্থাৎ দুই তিনটা সফটওয়্যারও সে ডেটাগুলোকে নিয়ে ভালো দেখাইতে পারে, করতে পারে, আমি তাকে একটা রাখবো প্রায়োরিটি লিস্টে, ঠিক আছে? এটা একটা, এগুলো একটা বড় ব্যাপার। তো সেই ক্ষেত্রে যদি কেউ পিএইচডি করতে আসতে চান যে কোনো দেশে, হুম যেমন আলহামদুলিল্লাহ আমি লজিস্টিক্স ইউনিভার্সিটি অফ নরওয়ে, যেটা, সেখানে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছি। তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান ম্যারিটাইম কলেজে আমি ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছি। তারপরে আমি হচ্ছে আপনার হচ্ছে যেমন নরওয়ে, ইতালির একটা ইউনিভার্সিটি আছে জেনোয়াতে, যেখানে আমাদের লজিস্টিক্স নিয়ে প্রফেসর আছে অনেকে, আমি ওখানে মানে অফার পেয়েছি, আমি এটা ডিক্লাইন করলাম। ডালহৌসি ইউনিভার্সিটির এক প্রফেসর আমাকে পার্শিয়াল ফান্ডিং দেওয়ার জন্য বলছে, আমি ডিক্লাইন করলাম। পরে উনি আমাকে ফুল ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে বললো, আমি ওটার করতে পারি নাই। তারপর জন মুরস ইউনিভার্সিটি, যেটা লিভারপুল, সেটাতে আমি প্রথমবার অ্যাপ্লাই করে, প্রফেসর খুব আগ্রহী ছিল, ডিনস স্কলারশিপের জন্য আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু আমার হয় নাই। পরের বার করতে করতে আমি এখানে চলে এসেছি। তো এটা হচ্ছে বেসিক্যালি আপনাকে, যখন আমি আপনার হচ্ছে হইলো অ্যাপ্রোচ করেছি, তখন আমি মানে বুঝেছি যে আমি অনেক কিছু জানি। মানে আপনি যদি আমাকে নেন, আমার এই পেপার অলরেডি পাবলিশ হয়ে যাচ্ছে এখানে এই জার্নালে, আপনার হচ্ছে হইলো আপনার হচ্ছে হলো আমার এই এই মেথোডোলজি সম্পর্কে আমার এই ধারণা আছে, আমি এগুলো ইমেলে বলি আর কি। একটা দুইটা পেপার থাকলে আপনি বলবেন ওই পেপারে আমি এটা অ্যাপ্লাই করছি। আর আমার একটা বড় যে ছিল, আমি যেহেতু বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছি সুইডেনে, এটা আমার একটা তকমা লেগে গেছে। যেমন এখানে আমি আসার, অস্ট্রেলিয়াতে আসার একটা বড় এটা ছিল যে না, সে তো এই অ্যাওয়ার্ডটা পাইছে, তো আমাকে এটা একটা আলাদা ওয়েট দেওয়া হয়েছে যে এ তো অলরেডি মানে একটা পুরস্কার প্রাপ্ত রিসার্চার। তো এই ধরনের জিনিসগুলা আপনাকে হেল্প করবে যদি পিএইচডির জন্য। মাস্টার্সে কোনো আপনার ইয়ের দরকার নেই, আপনারা এই পথে হাঁটবেনও না যে আমার রিসার্চ করতে হবে। তো মোটামুটি আমার মনে হয় আশিক, আপনি উত্তরটা পেয়েছেন না? জি স্যার, আমাদের মধ্যে আরেকজন হাজর হয়েছিলেন ক্যাপ্টেন নুরুজ্জামান শিকদার স্যার। উনি আহ স্যার কি এখন শুনতে পাচ্ছে? ক্যাপ্টেন নুরুজ্জামান শিকদার, আহ মেবি স্যার এখন আমাদের শুনতে পাচ্ছে না। একটা প্রশ্ন আমরা টেক্সট থেকে নেই, তারপরে জাপনাও প্রশ্ন করেছে আমরা, স্যার যেমন টেক্সটে মাইমুন, কোশ্চেনটা কি? হ্যাঁ একজন প্রশ্ন করেছেন, বাট উনি আমাকে ডিরেক্ট মেসেজ করেছেন, প্ল্যাটফর্মে করলে ভালো হইতো। আমি একটু প্রশ্নটা পড়ছি, সেটা হচ্ছে, স্যার আসসালামু আলাইকুম স্যার, আমাদের স্কলারশিপ, ওনার নাম হচ্ছে মাইমুনা, আমাদের স্কলারশিপ পেতে হলে কোন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করলে ভালো হবে? এটা একটা ভালো কোশ্চেন, ঠিক আছে। দেখেন আমি আমি এই জন্য বলতে পারি, কারণ আমি মাস্টার্স স্কলারশিপ নিয়ে করেছি, পিএইচডি স্কলারশিপ নিয়ে করেছি। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, মানে এটা ধর্তব্য বিষয় না। এটা অবশ্য আপনার পার্সোনাল গ্রোথের জন্য করতে পারেন, শুধু স্কলারশিপের স্পেসিফিক। যেমন আপনারা এই যে বিজনেস এন্ড ক্যারিয়ার ক্লাব করছেন, এটা একটা অসাধারণ জিনিস। এটা আমি থাকা অবস্থায়, যেমন একবার দেখেছি, সেটা হচ্ছে আকাশ জয়েন করেছে সম্ভবত। তো জি স্যার, ওনারা ওনারা ছিলেন আমাদের। ওনারা অনেক দিয়েছে, আমি সময় দিতে পারি নাই, আমার কাছে অনেক রুমে এসেছে, হ্যাঁ। তো আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন এই যে ধরেন একটা আমরা একটা এক্সপোজার ক্রিয়েট করলাম
অনেক স্টুডেন্টের জন্য এটা একটা হয়তো মানে পাথ হয়ে হতে পারে। এটা আপনার হচ্ছে পার্সোনাল গ্রোথ, ডেভেলপমেন্ট, ইন্টারপার্সোনাল স্কিল এগুলোর জন্য দরকার হবে। স্পেসিফিক স্কলারশিপের জন্য যদি বলেন, আমি বলবো অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দরকার হতে পারে। দুই একটাতে দরকার হয়, যেমন শেভেনিং স্কলারশিপ একটা আছে, ইংল্যান্ডে দেয় শেভেনিং স্কলারশিপ। এটা হচ্ছে ওরা পৃথিবীর এক্সট্রাঅর্ডিনারি লিডারশিপ কোয়ালিটি যাদের আছে তাদেরকে দেয়। হুম। এটা আসলে খুবই কম্পিটিটিভ, এটা আরো অনেক, এটা অনেক পলিটিক্যাল বিষয়ও থাকে। সো এগুলো একটা দুইটার জন্য তো আপনি ধরেন আপনার হচ্ছে হলো আহ, মানে এটাতে এঙ্গেজ হওয়া আমার মনে হয় না জরুরি হবে বা দরকার হবে। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল। আমি আপনাদেরকে জাস্ট প্রথম সেশনে ভিডিও শেষ করার আগে এটা নিয়ে একটু কথা বলবো ভাবছিলাম। আমি গত কিছুদিন আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র থেকে লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্ট পাই। ওনারা ওনারা আমাকে টেক্সট করে। আমি একদম ওপেন প্ল্যাটফর্মে এই কথাটা বলতেছি আপনাদের শিক্ষার জন্য। সো আহ, অস্ট্রেলিয়াতে সবাই সবাইকে নাম ধরে আপনার হচ্ছে হলো ডাকে। আমরা সুইডেনেও দেখেছি নাম ধরে ডাকে, যেমন হ্যালো। কিন্তু সম্মানার্থে কেউ নাম ধরে ডাকে না। আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে কেউ প্রফেসর হলে আমরা তাকে যদি উনি ফুল প্রফেসর হয় অথবা অ্যাসোসিয়েট হয় আমরা প্রফেসর বলি। আর যদি লেকচারার সিনিয়র লেকচারার হয় তখন আমরা তাকে ডক্টর। যেমন আমার প্রফেসর, আমার সুপারভাইজার ডক্টর, উনি সিনিয়র লেকচারার, আমি ডক্টর উইনমিংশি বলি, ডক্টর উইন্ডি বলি, ম্যাডামও বলি। কিন্তু নাম ধরে ডাকা যায় এর মানে প্রথম চান্সে আপনি ধরেন প্রফেসর ডেভিড ওয়ার্নার, হ্যাঁ, আপনি ওনাকে হ্যালো ডেভিড বা হাই ডেভিড এটা বললে এটা বলা উচিত হবে না। এটা বিলকুল বলা উচিত হবে না। তো ওই ভদ্রলোক দুইজন, ওনারা একটা বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট অথবা সামথিং একজন দেখলাম। তো ওনারা আমাকে যখন টেক্সট করে যে হাই মুজাহিদ, নাইস টু মিট ইউ, আই সি ইউ আর ডুইং গ্রেট, সো আই ওয়ান্ট টু লার্ন ফ্রম ইউ, হাউ ক্যান আই হাউ ক্যান আই how can I approach for my higher study, something like this. So আমি এটাতে মাইন্ড করি নাই, বাট আমি ইচ্ছে করে ওনার উত্তরগুলো দেইনি। আমি নর্মালি এসব জিনিসে মাইন্ড করি না। কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতেছি, এটা সবার জন্য। এটা এমন না যে আমি সাউথ এশিয়ান লোক হওয়ার কারণে আমার এই ধরনের সেন্স। এটা সবার জন্য। আমি এখানে এদের কালচার, ইউরোপিয়ান কালচার দেখছি, আমার অনেক ফ্রেন্ডকে দেখছি। আপনি কখনো এই কাজটা করতে যাবেন না, নিজেকে বেশি পণ্ডিত ভাবাইতে যাবেন না। আপনি হচ্ছে হলো অ্যাপ্রোচটা হবে এমন ভাবে, একটা মার্জিত অ্যাপ্রোচ হতে হবে যখন আপনি কাউকে নক করবেন। আপনার, আমি প্রশ্নটা আসতেছি যে কোনো স্কিল লাগবে কিনা, আপনার একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল। কিভাবে আপনি অন্যের সাথে ডিল করবেন। শুধু আপনি আপনার হচ্ছে পড়াশোনা মানে স্কলারশিপ পাওয়ার জন্য না, স্কলারশিপ নিয়ে আসলেও আপনাকে এই জিনিসটা ডিল করতে হবে যে আমি কিভাবে কার সাথে ডিল করব। আমাদেরকে একটু মার্জিত হইতে হবে। আপনি দেখবেন সবসময় মানুষজন ভদ্র এবং এটা মার্জিত লোককে পছন্দ করে। যারা বেশি চ্যালেঞ্জ করে তাদেরকে কিন্তু অনেকে পছন্দ করতে চায় না। তো সেটা জায়গা বিশেষে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। কিন্তু আপনি যখন স্কলারশিপ পার্সু করবেন সেটা হচ্ছে আপনাকে একটু মার্জিত হইতে হবে। আপনাকে অ্যাড্রেসিং গুলো শিখতে হবে, প্রফেসর, ডক্টর অথবা হ্যালো স্যার, ডিয়ার স্যার। ইট ইজ ভেরি ন্যাচারাল, কমন। এভাবে আপনাকে কিন্তু অ্যাড্রেস গুলো করতে হবে। সো এই ধরনের স্কিল গুলো আপনার মোটামুটি দরকার হবে আর কি। হ্যাঁ, এটা ছাড়া জি, পার্সোনাল। জি স্যার, আমাদের মধ্যে হাত তুলেছে ক্যাপ্টেন নজরুল শিকদার স্যার। আপনার প্রশ্নটা এখন নিতে চাই শিওর। স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আমি অনলাইন মাস্টার্স আপনার স্টুডেন্ট স্যার, কেমন আছেন? জি, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার। একটু একটা প্রশ্ন ছিল। আমার নিজের জি একটা এজেন্সি আছে অ্যান্ড্রোমিডা গ্লোবাল। আমি এখান থেকে, আমরা ওই ইউনিভার্সিটি অফ তাসমানিয়া, আপনি যেখানে জি পড়াশোনা করছেন আর কি, জি ওইটার জি। অফিসিয়াল এজেন্ট আর কি। তো আমার এখান থেকে দু একটা স্টুডেন্ট যারা মেরিন একাডেমির, মেনলি মেরিন একাডেমির ক্যাডেট অফিসাররাই যায়, হুম নর্মাল হুম। স্টুডেন্ট যায়। আহ, তো ওরা যখন এই আমাদের মেরিটাইম ইউনিভার্সিটির সার্টিফিকেট দিয়ে, মানে ওই অনার্সের সার্টিফিকেট দিয়ে মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিল, ওইটা কিন্তু এরা অ্যাকসেপ্ট করে নাই। তো না। এটার কারণ তারা বলল যে আমাদের ইউনিভার্সিটির সাথে তাদের কোনো রকমের এমওইউ নাই। জি, এখন এইটার ব্যাপারে কি স্যার আপনার কোনো লেটেস্ট আপডেট আছে? মানে অনেক স্টুডেন্ট আগ্রহী মাস্টার্স করার এটা আমি জন্য। আমি বুঝতে পেরেছি স্যার। এটা নিয়ে আমরা গত 3 দিন আগে কথা বলেছি। এখানে একজন লেকচারার আছে, ডক্টর রবিউল ইসলাম। তো এখানে বেসিক্যালি উনি জানালো শুধু বাংলাদেশ না, আপনার পাকিস্তান এবং শ্রীলঙ্কার মেরিন একাডেমিক ডিগ্রি এখানে অ্যাকসেপ্ট করে না। এটা হচ্ছে আপনার হলো
এই ডিগ্রিগুলার এদের এই ডিগ্রিগুলো আবার হচ্ছে হলো ভেটেড বাই আমসা, অস্ট্রেলিয়ান ম্যারিটাইম অ্যান্ড সেফটি অ্যাডমিনিস্ট্রেশন, বা আরো বিভিন্ন ধরনের এদের থাকে। তো এই ক্ষেত্রে যেটা করতে হয়, আপনার এটা স্পেসিফিক কোশ্চেন আমার মনে হচ্ছে শুধু আমাদের একাডেমি গুলার স্টুডেন্টের ব্যাপারে। তো এটা যেটা করতে হবে সেটা হচ্ছে হলো আমাদের বিশ্ববিদ্যালয় যেহেতু এখন হচ্ছে হলো সব একাডেমি গুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের অধীন, তো এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশনকে এখানের অস্ট্রেলিয়ান ম্যারিটাইম কলেজকে অ্যাপ্রোচ করতে হবে যে হোয়াট শুড উই ডু টু গেট accredited by your institution so that our student can easily get enrollment as a bachelor student or whatever it is. So এই ধরনের জিনিসগুলো আপনাকে হচ্ছে হলো আমাদের বিশ্ববিদ্যালয় শতপ্রণোদিত হয়ে, অথবা বাংলাদেশ মেরিন একাডেমি আমাদের বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া মেরিটাইম কলেজের কাছে অ্যাপ্রোচ করতে হবে। এই ধরনের যদি কাজ করা যায় তাহলে অবশ্যই কিছু কিছু দেশকে তো ওরা দিচ্ছে, তো কেন বাংলাদেশকে দিচ্ছে না, কি করলে দিবে, সেটা যদি জানে তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি। আমি আশা করি স্যার আপনি উত্তরটা পেয়েছেন। জাপনা আছে, হাসিব আকাশ আছে, কাকে দিবেন? আমরা কতক্ষণ পর্যন্ত জি যাবো স্যার, আমরা হাসিব আকাশ ভাইয়ের প্রশ্ন নিতে পারি। জি, আসসালামু আলাইকুম স্যার, আর থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যারেঞ্জিং সাচ এ বিউটিফুল প্রোগ্রাম। স্যার, আমি লাস্ট যে কোশ্চেনটা ছিল এটাকে একটু যদি করি স্যার, তো কিছুদিন আগে আমাদের শেরাটন হোটেলে জাস্ট এরকম একটা এক্সপো ছিল যে ফরেন হায়ার এডুকেশন এক্সপো। সেখানে স্যার অস্ট্রেলিয়া বেসড যেই বিভিন্ন ইউনিভার্সিটি গেটসরা এসেছিলেন, তো আমি যখন সেখানে একবার পার্টিসিপেট করলাম, তো স্যার ওদের কাছে একটা গাইডলাইন আছে, যে গাইডলাইনটার নাম হচ্ছে নুসর গাইডলাইন, NSSR, নুসর গাইডলাইন। তো এইটাতেও ওদের কাছে একটা লিস্ট আছে, ওই গাইডলাইনের লিস্টে বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোর একটা র্যাঙ্কিং আছে। তো সেই র্যাঙ্কিং এ স্যার আমাদের ইউনিভার্সিটির নামটা সেকেন্ড ক্যাটাগরির ইউনিভার্সিটিতে আছে। এইটার কারণে আচ্ছা, অস্ট্রেলিয়া যে মানে প্রাইম যেগুলো প্রথম সারির বিশ্ববিদ্যালয়, তারা আমাদের মানে অ্যাপ্লিকেশনই অ্যাকসেপ্ট করে না স্যার। ব্যাপারটা এরকম, পরবর্তীতে তাহলে একটা এটা কি সময় মাস্টার্স এর জন্য? একটু একটু রিভাইজ করি, এটা কি মাস্টার্স এর জন্য? স্যার মাস্টার্স এর জন্য আমার কাছে ওই লিস্টটা আছে, আমি ওইটা মানে কাইন্ডলি মানে কালেক্ট করে নিয়ে আসছি, আপনি চাইলে আমি আপনাকে দিতে পারি স্যার। আচ্ছা আচ্ছা, না না, আমি আমি যেমন আমাদের আমাদের ব্যাচেলরের আমাদের ব্যাচেলর করা স্টুডেন্ট ওশনোগ্রাফির একজন, উনি কিন্তু অস্ট্রেলিয়াতে আহ, চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটিতে মেবি মাস্টার্স করতে আসছে। এমনিতে যেমন হচ্ছে হলো আমার সাথে একবার যোগাযোগ করছে, উনি ইউনিভার্সিটি অফ তাসমানিয়াতে অ্যাপ্লাই করেছে কিন্তু ওটাতে হয় নাই। পরে কিন্তু আমাদের ব্যাচেলর দিয়ে কিন্তু উনি চার্লস স্টুয়ার্টে মাস্টার্স করতে আসছে। হ্যাঁ, আমি নামটা ভুলে গেছি ওনার। নওশিন নাবিল। নাবিলা, নাবিলা, এক্স্যাক্টলি। সো এখন শোনেন, সেটা হচ্ছে যদি এটা হয় সেটাও কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে এসে এই জিনিসগুলোকে সলভ করতে হবে, কথা বুঝতে পারছেন? তো এটা এটা একটা বড় ব্যাপার। সেক্ষেত্রে আবার যারা ব্যাচেলর করে হচ্ছে হলো ধরেন পিএইচডি করতে আসবে, সেক্ষেত্রে ওনারা আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে একটা মাস্টার্স করতে পারে। যদি এই ধরনের প্রবলেম থাকে, মাস্টার্সটা একটা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় করে ওটা দিয়ে পরে পিএইচডি করতে আসতে পারে, তখন ইজিলি কিন্তু উনি পিএইচডির স্কলারশিপ গুলো পাবে আর কি। আর এটা শোনেন, এটা একটা ভালো ব্যাপার বলছেন আপনি। যদি এরকম হয়, এই জিনিসগুলোকে নিয়ে আপনার হচ্ছে বিজনেস এন্ড ক্যারিয়ার ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে আপনাদের ডিন অথবা আমাদের ভিসি মহোদয় আস্তে আস্তে আপনারা পার্সু করতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? যেমন এটা এটা একটা ভালো জিনিস আছে। আমি কিছুদিন আগে ওই যে আমাদের কেন আমরা পানগাঁওতে, সেকেন্ড? জি স্যার। হ্যাঁ আমি একটু এটা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই যে আমরা এগুলা করতে করতে যেটা হচ্ছে, বন্ধ করবেন আকাশ, আপনার সাউন্ড আসতেছে একটু। হ্যাঁ, তো আমরা যেমন হচ্ছে হলো পানগাঁওতে আপনার যে আমাদের যিনি এক্সিকিউটিভ হেড ছিল আহমেদুল করিম স্যার, তো উনি, ওনার সাথে আমার কিছুদিন আগে কথা হয়। তো উনি বললো যে মানে উনি সর্বশেষ যে আসছিল চট্টগ্রাম থেকে আসার সময় ওনাদের যে নিয়োগটা, সেটার মধ্যে উনি স্পেসিফিক্যালি পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট থেকে যারা ব্যাচেলর বা মাস্টার্স করছে ওনাদের কথা উনি বলে আসছে, এবং এটা নিয়ে উনি বললো যে আমি একটু ফাইট করছি। তো দেখেন এই জিনিসটা কিন্তু আমরা, আমি মানে আমরা কিন্তু শুরু থেকেই যে আমরা চাচ্ছি যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, তারপর হচ্ছে চিটং পোর্ট, মংলা পোর্ট, হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ এই ধরনের যে নিয়োগগুলো হবে টার্মিনাল অপারেশন, পোর্ট রিলেটেড অপারেশনের জন্য, এগুলোতে যাতে আমাদের স্টুডেন্টের কথা লেখা থাকে। তো উনি কিন্তু এটাকে ইনপুট করছে, এবং এটা এটা আপডেট আমি জানি না সর্বশেষ। তো এই ধরনের যে আপনি যদি এখন আমাদের ইউনিভার্সিটিকে এই জিনিসটা নিয়ে আসেন যে অস্ট্রেলিয়াতে আমরা সেকেন্ড ক্যাটাগরিতে আছি, যেটা আমাদের প্রবলেম হচ্ছে স্টুডেন্ট গুলা মানে মাস্টার্স এর অ্যাডমিশন পেতে বা স্কলারশিপ পেতে। আমার মনে হয় ইউনিভার্সিটি যদি জাস্ট একটু মিটিং টিটিং করে, ইউনিভার্সিটির আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু কাগজ কলমে খুব এক্সপার্ট, সেক্ষেত্রে
আমার মনে হচ্ছে এটা একটু সমাধান খুব তাড়াতাড়ি করতে পারে, আমরা এটা বেশি সময় লাগবে না। বা যদি ওনারা বলে না আপনারা এটা করলে আপনারা ফার্স্ট ক্যাটাগরিতে যাবেন, আমরা সেটা করব। এটা আপনাদের তরফ থেকে আসতে হবে যে আমাদের অনেক স্টুডেন্ট এভাবে করতেছে। তবে আমি বলি ব্যাচেলর করে 4 বছরের ব্যাচেলর থাকলে আপনারা মোটামুটি ভাবে অনেক দেশে অ্যাপ্লাই করতে পারবেন, শুধু অস্ট্রেলিয়াতে না, অনেক দেশে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি এটা একটু প্রবলেম হয় কি কারণে হচ্ছে, সেটা আপনারা অবশ্যই তাড়াতাড়ি এটাকে সলভ করার চেষ্টা করেন। এবং আপনি যেটা বললেন এখানে প্ল্যাটফর্মে, আমি মনে করি আপনারা যদি এই বিজনেস এন্ড ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে এই জিনিসগুলোকে একটা লিখিত আকারে পেশ করেন এবং এটা গুরুত্বটা বোঝানোর চেষ্টা করেন আমাদের অথরিটিকে, তাহলে আরো ভালো হবে আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। চ্যাট বক্সে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, আপনাকে দিতে চাইছি। আসসালামু আলাইকুম স্যার, মোমো, হ্যাঁ উনি আমাদের এমএমবি স্টুডেন্ট। আমি সঞ্জিদা মোমো। ওয়ালাইকুম সালাম। এমএমবি থার্ড ব্যাচ, কারেন্টলি ওয়ার্কিং ইন এ ফ্রেড ফরওয়ার্ডিং কোম্পানি ডিবি Shankar with experience of 3 years. For which program would be suitable for me to pursue either MBA or PhD? Does my work experience help me to obtain a scholarship? Work responsibility, Ocean Pride. এখানে পিএইচডির জন্য আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অত গুরুত্বপূর্ণ থাকবে না। বুঝতে পারছেন পিএইচডি একটা রিসার্চ জিনিস, ওখানে আপনার যদি কোনো ভালো ডিসার্টেশন থাকে অথবা আপনার হচ্ছে হলো রিসার্চ পেপার থাকে তাহলে কাজ দিবে। এমবিএর জন্য আসলে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আহামরি গুরুত্বপূর্ণ থাকবে না আমার যতটুকু ধারণা। তো আপনার এখানে যেটা মেইন করতে হবে আগে আপনাকে, যে আপনি আসলে কি চাচ্ছেন। এমবিএটা হচ্ছে আপনি যদি ইন্ডাস্ট্রিতে থাকতে চান, যদি আপনার ইন্ডাস্ট্রি ভাল লাগে, যে আমি কর্পোরেটে আমাকে আরো ফ্লোরিশ করতে চাই, এক্সপ্লোর করতে চাই, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে হলো মাস্টার্স করতে হবে। তো আপনি বলেছেন যে কোথায় করতে পারি, যেমন এটার জন্য আমি যদি বলি আপনি ডেনমার্কে করতে গেলে কোপেনহেগেন বিজনেস স্কুল খুবই ভালো, ওখানে একদম ব্লু এমবিএ নামে একটা আছে, মানে ম্যারিটাইম লজিস্টিক্স এর জন্য ওরা দেয়। তারপর হচ্ছে আপনার হইলো আহ আপনার হচ্ছে হইলো নরওয়েজিয়ান স্কুল অফ ইকোনমিক্সে আপনি মাস্টার্স করতে পারেন। তারপরে সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটি অফ নরওয়ে, ওটা হচ্ছে ভালো, হচ্ছে প্রথম দুইটা বললাম। তারপর আপনি হচ্ছে নেদারল্যান্ডে যে ইরাসমাস ইউনিভার্সিটি অফ রটারডাম, যেটা সেটাতে আপনি একটা এমবিএ করতে পারেন লজিস্টিক্সে। তারপর আপনি ইংল্যান্ডের অনেকগুলো ইউনিভার্সিটি, প্লিমাউথ ইউনিভার্সিটি, পোর্টসমাউথ ইউনিভার্সিটি, সলেন্ট ইউনিভার্সিটি, এগুলোতে আপনি মাস্টার্স করতে পারেন। তারপরে সিঙ্গাপুরে করতে পারেন, চায়নাতে। এখন এটা এটা হচ্ছে আসলে এটা আমি বলবো যে পার্সন টু পার্সন। হ্যাঁ মামু, আমি আপনাকে এক্স্যাক্টলি বলি, সেটা হচ্ছে পার্সন টু পার্সন। আপনার আসলে আপনি আগে একটা ক্রাইটেরিয়া সেট করেন, আসলে আমি কি চাই, আমার এটা এটা, সেটা অনুসারে আপনি পরে আস্তে আস্তে একটু এক্সপ্লোর করে থাকেন। দরকার হলে আপনি আমাকে একটা ইমেল করেন যে স্যার আমার এই রিকোয়ারমেন্ট, এটা অনুসারে আমার জন্য কোনটা ভালো, আমি আপনাকে সময় করে রিপ্লাই দিব। আচ্ছা, জি তারপরে সাদিয়া স্যার। মনো, মাইশা জি স্যার, মেহজাব। অন্য আপু কোশ্চেন করতে চাইছি, অন্য আপুর কোশ্চেনটা বল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, অনন্যা কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। স্যার, জি স্যার, আমার প্রশ্ন ছিল, স্যার আমি মাস্টার্স করছি এখানে বিএসএম এ। এখন জি। আমি সেকেন্ড মাস্টার্স করতে চাচ্ছি বাইরে, ইউএসএ, অস্ট্রেলিয়া অথবা ইউরোপিয়ান ক্যাটাগরির কোন মানে কান্ট্রি থেকে। হুম। 100% স্কলারশিপের জন্য আমি আসলে কোন ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করবো বা কিভাবে অ্যাপ্রোচ করবো ইউনিভার্সিটি গুলোতে, একটু সাজেশন দিলে ভালো হয়। হ্যাঁ, থ্যাংক ইউ অনন্যা। প্রথম হচ্ছে আপনি অস্ট্রেলিয়াতে কোথাও 100% স্কলারশিপ পাবেন না। আমাদের এখানে আমরা চেষ্টা করি সর্বোচ্চ হয়তো 25% পর্যন্ত আমরা বের করতে পারবো। ঠিক আছে, এটার ব্যাপারে আমরা কথা বলতেছি, আমি এটা একটু আগে বললাম ওয়েবিনিয়ারে। এবং আপনি অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে, যেমন আমাদের যে যে রিলেটেড মাস্টার্স আছে, RMIT তে আছে, তারপর হচ্ছে হলো আপনার ইউটিএস এ আছে সাপ্লাই চেইন, মাস্টার্স অফ সাপ্লাই চেইন। তারপর হচ্ছে হলো ইউনিভার্সিটি টেকনোলজি সিডনি, ইউটিএস মানে ইউনিভার্সিটি টেকনোলজি সিডনি, ইউনিভার্সিটি অফ সিডনিতে আছে। তো এগুলাতে আপনি 25% পর্যন্ত স্কলারশিপ পাবেন। বাকিটা যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে আপনাকে কোথাও জব করতে হবে। তো জব করে আপনি ওটাকে সাপোর্ট দিতে হবে। এটা লোকজন এভাবে দেয়, প্রচুর পরিশ্রম করতে হয়। ইনিশিয়ালি আপনাকে একটু অ্যামাউন্টটা নিয়ে আসতে হবে 20-25 লাখের মতো, এটা হলো একটা। আর ইউএসএ তে যেটা হয় সেটা হচ্ছে ওনারা আপনার হচ্ছে হলো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দেয় মাস্টার্সে। তো সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্রোচ করার পরে আপনি যখন ওদের প্রোগ্রামে নক করবেন অ্যাপ্লাই করার জন্য, তো আপনাকে হয়তো ওনারা অ্যাডমিশন দিয়ে দিবে, তখন আপনি বলবেন যে আমি স্কলারশিপ পেতে চাই। তখন ওনারা আপনাকে হচ্ছে হলো বলবে যে আমাদের স্কলারশিপ নাই, অথবা তুমি আমাদের স্কলারশিপে টিএ হিসেবে এভাবে এভাবে পাবা আসলে। তো সেটা একটা ব্যাপার।
অস্ট্রিয়াতে আমাদের সাথে একটা বাইল্যাটারাল চুক্তি থাকতো, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া না, ভিয়েনা ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স একটা আছে। তো ওটাতে যেমন আমাদের জিয়াউলক মুনিম, উনি একজন প্রতিষ্ঠিত রিসার্চার, আমার সাথে ওনার অনেকগুলো পেপার আছে। তো উনি কিন্তু ভিয়েনার এই ইউনিভার্সিটি থেকে এমএস করছে। তখন এদের সাথে আমাদের সাথে যে চুক্তিটা ছিল সেটা অনুসারে অস্ট্রিয়াতে শুধু আমাদের দেশের জন্য মাস্টার্সের টিউশন ফি ফ্রি। আপনারা এখন একটু চেক করবেন এটা, এটা কি এখনো আছে কিনা। ওখানে চলে যেতে পারেন, জাস্ট একটু হালকা কাজ টাজ করে আপনার হচ্ছে হইলো লিভিং, মানে লিভিং এর জন্য যে ফান্ডটা সেটা নিলেন, আপনি পুরো ইউরোপে তখন আপনার এক্সপ্লোর করার সুযোগ থাকবে। সো এটা একটা ব্যাপার আছে আর কি। আসলে যদি সংক্ষেপে বলি উত্তরটা দিতে চাই, 100% স্কলারশিপ পাওয়া খুব টাফ। যেমন আপনি এই যে ওয়ার্ল্ড ম্যারিটাইম ইউনিভার্সিটি বা স্পেশালাইজ যদি ধরতে পারেন, যেমন SISGP, সুইডিশ গভর্নমেন্টের যে স্কলারশিপ, বা টার্কির স্কলারশিপ, হাঙ্গেরির স্কলারশিপ, তারপর রোমানিয়ার স্কলারশিপ, এগুলো আপনি যদি ধরতে পারেন এটাতে আপনাকে ফুল স্কলারশিপ দিবে। এটা ছাড়া স্কলারশিপ পাওয়া খুব কঠিন মাস্টার্সে। পিএইচডিতে বেসিক্যালি স্কলারশিপ পাওয়া একটু সহজ, কারণ হইলো পিএইচডিতে সুপারভাইজারদের ইয়ে থাকে, প্রজেক্ট থাকে, ইউনিভার্সিটির কিছু স্কলারশিপ থাকে রিসার্চের জন্য, কারণ আপনি তো তাদের দেশের জন্য রিসার্চ করতেছেন। তো সেই ক্ষেত্রে মাস্টার্সের স্কলারশিপ আসলে খুব টাফ। এটা আসলে খুবই টাফ। মানে আমি কয়েকটা স্কলারশিপ ছাড়া এটা মাস্টার্সে ফুল ফান্ডেড স্কলারশিপ তো পাওয়া সম্ভবই না। হয়তো ম্যাক্সিমাম কোনোতে 40% 50% পেতে পারেন। আপনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি গুলোতে একটু চেক করতে পারেন আর কি, হ্যাঁ, ওখানে হয়তো একটু বড় একটা সংখ্যক স্কলারশিপ পেতে পারেন। আর একটু লিঙ্কডইনে এগুলাতে একটু চোখ রাখলে আপনি দেখবেন প্রায়, যেমন আমি যেটা একটু আগে বললাম যে পিরাইউসে আমি দেখলাম যে মাস্টার্স স্কলারশিপ দিচ্ছে সম্ভবত দুইটা বা একটা। তো আপনি ওটাতে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন, এবং আপনাদের পাওয়ার চান্স সবচেয়ে বেশি, বিকজ আপনারা হচ্ছে হইলো ম্যারিটাইম থেকে ইয়া করছেন। একটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হচ্ছে চায়নাতে আপনারা, আমি যেটা বললাম আপনারা শুনেছেন হয়তো, চায়নাতে আপনারা খুব ইজিলি স্কলারশিপ পাবেন, খুব ইজিলি, মানে কম্পারেটিভলি ইজিলি। খুব মানে এটা 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 আমি একদিন একটা আলাদা ভিডিও করবো এটার জন্য। আমাদের অনেক স্টুডেন্ট গেছে সোফার, আমাদের রিকমেন্ডেশনে 6-7 জন মাস্টার্স করতে গেছে, আমি নাম ধরে ধরে বলতে পারবো। তো ওটাতে আপনি মাস্টার্স করে আপনি কিন্তু ওটাকে কাজে লাগিয়ে অন্যান্য দেশে পিএইচডির জন্য চলে যেতে পারবেন খুব ইজিলি। যেখানে একটা বাংলাদেশের পিএইচডির ভ্যালু চেয়ে ওখানে একটা মাস্টার, সরি, বাংলাদেশের মাস্টার্সের চেয়ে বাইরের একটা মাস্টার্স যদি আপনি নেন, হোয়াট এভার ইট ইজ, চায়না বলেন, সাউথ কোরিয়া বলেন, মালয়েশিয়া বলেন, ব্রুনাই বলেন, হাঙ্গেরি বলেন, রোমানিয়া বলেন, পানামা বলেন, অথবা সাইপ্রাসে বলেন, আপনি একটা ডিগ্রি নিলেন, এরপর আপনি কিন্তু ওটাকে কাজে লাগিয়ে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে পিএইচডির জন্য চলে যেতে পারবেন খুব ইজিলি। এটা একটা সহজ সমাধান আর কি, হ্যাঁ। এই জন্যই আমি ভাবছিলাম যে একবার ইন্ডিয়া থেকে ডিগ্রি নেই, কিন্তু দেখা গেল ইন্ডিয়ার ভ্যালু আর আমাদের ভ্যালু একই, মানে আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রি বাদে বাকিগুলোতে আপনি চেষ্টা করতে হবে। সো আপনার প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে কোথায় 100% স্কলারশিপ পাওয়া যাবে মাস্টার্সের জন্য। উত্তরটা হচ্ছে কোথাও পাবেন না, এক্সেপ্ট এই যে স্পেশালাইজড এরিয়াগুলা, ইউনিভার্সিটি গুলা ছাড়া, WMU বলেন বা সরকারি স্কলারশিপ গুলা, অথবা ইরাসমাস ইউনিভার্সিটির স্কলারশিপ গুলা, এটা ছাড়া আপনি পাবেন না। তো এগুলো আপনাকে একটু লিস্ট করতে হবে। আমার এখানেও একটু ইচ্ছা আছে যে কোনগুলো আমাদের স্পেশালাইজড স্কলারশিপের জায়গা, সেগুলো আমি একটু আপনাদের জন্য একটা নোট করবো আর কি। জি স্যার, একটা কোশ্চেন ছিল স্যার চ্যাট বক্সে, যে ইন্ডিয়ান ম্যারিটাইম ইউনিভার্সিটি অ্যান্ড গুজরাট ম্যারিটাইম ইউনিভার্সিটি কি ICCR থেকে অ্যাপ্লাই করা যাবে কিনা? ওইটার উত্তরটা আমি দিয়ে দিয়েছি, এটা হয়তো আর একটু ডিফারেন্ট কোশ্চেন, এই উত্তরটা আমি এখন দিতে চাচ্ছি না। মাইশা মেহজাবিন একটা প্রশ্ন করছে, সেটার উত্তরটা আমরা একটু দেই, হ্যাঁ? সেটা জি উনি স্যার। উনি কি প্রশ্ন করতে চাচ্ছে একটু দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার কোশ্চেনটা ছিল যে আমরা যদি স্কলারশিপ পেতে চাই তাহলে তো ডিফারেন্ট ইউনিভার্সিটির ফ্যাকাল্টিদের সাথে আমরা যদি মেল কমিউনিকেশন করি অথবা কানেক্টেড থাকতে চাই তাহলে এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। তাহলে স্যার কিভাবে অ্যাপ্রোচ করলে অথবা কিভাবে মানে অ্যাপ্রোচটা করলে আমরা তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো হবে, কানেক্টেড থাকা বা তাদের কাছ থেকে ইনফরমেশন গুলো পাওয়া ইজি হবে। থ্যাংক ইউ পূর্বা। আপনার হচ্ছে হলো প্রথম যে প্রশ্নটা করছেন সেটা হলো আমরা কমিউনিকেশন কিভাবে করতে পারি। তো আমি বলবো যে মাস্টার্সের জন্য প্রফেসররা কোনো স্কলারশিপ দেয় না। এটা আপনারা একটু পরে একটু বুঝতে পেরেছেন, এটা অনেকেই ভুল করে। এটা ইউএসএ তে করে সম্ভবত, এই যে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমার এই ব্যাপারে এত বেশি আইডিয়া নাই। নর্মালি মাস্টার্সের জন্য ওনারা দেয় না। তো আপনি মাস্টার্সের জন্য করলে ওনারা বরং আপনাকে উত্তর দিবে না, বা আপনি এটা ইন ভেইন, বৃথা হবে আপনার জন্য। পিএইচডির জন্য তো টিচারকে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে।
তো সেটা আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে হলো আপনি প্রথমে ওই যে আমি বলেছি, আপনি খেয়াল করেছেন কিনা যে আপনি আপনার আহ, মানে আপনার যে জিনিসগুলো আপনি জানেন মেথোডোলজি গুলা, যেমন আপনার সাথে আমার একবার কথা হওয়ার পরে আমি আপনাকে বলেছিলাম যে আপনি সিস্টেমেটিক লিটারেচার রিভিউটা শিখে এটা একটা মেথড আপনি শিখে ফেললেন এবং এটা দিয়ে একটা পেপার করেন, আপনি এটা দিয়ে পাবলিশ করে বলেন যে আমি এটা পারি। আপনি যাকে অ্যাপ্রোচ করছেন সে কিন্তু বুঝতে পারবে যে এই মেয়েটা ভালো রিসার্চ পারে, অলরেডি তার একটা ব্যাপার আছে এবং সে একটা সুন্দর লিটারেচার রিভিউ রেডি করছে। তো এই জিনিসগুলোকে আপনি ফোকাস করে আপনি প্রফেসরকে ইমেল করবেন এবং শ্রদ্ধা ভক্তির সাথে, আহ, আহ, একদম শ্রদ্ধা ভক্তি বাংলাদেশে এরকম স্যার স্যার এরকম না, জাস্ট প্রথমে যে অ্যাড্রেসিংটা আছে ডিয়ার প্রফেসর অমুক অথবা ডিয়ার স্যার এরকম হইতে পারে, যে ভিতরের কথাগুলো সুন্দর মতো লিখে আহ, আমার একটা কাস্টমাইজড ইমেল ছিল। তো আমি ওইটাকে প্রত্যেকবারই প্রফেসরদেরকে নক করার আগে আমি রিভাইজ করতাম। লিঙ্কডইনে আমি যখনই সার্কুলার দেখতাম তখন ওটাকে আমি ওই সার্কুলারের মধ্যে যেটা যেটা রিকোয়ারমেন্ট চাইছে সেটাকে কাস্টমাইজ করে আমি ইমেলটা ফরওয়ার্ড করে দিতাম, আমার জন্য বেশি সময় লাগতো না। কিন্তু প্রথমটা রেডি করতে আমাকে অনেক বেগ পেতে হয়েছে। তো মাস্টার্সের জন্য দরকার নাই, কিন্তু ইউএসএ তে এবং কানাডাতে মাস্টার্সের জন্য যদি করতে চান সেক্ষেত্রে প্রফেসররা সম্ভবত ওনারা কিছু হেল্প করতে পারে, আমার জানা নাই। আর এমনিতে অস্ট্রেলিয়াতে যেমন এখানে প্রোগ্রামের একজন কোঅর্ডিনেটর থাকে, উনি আপনাকে রিপ্লাই দিবে, আর কোনো প্রফেসর আপনাকে রিপ্লাই দিবে না আপনি যদি এখানে মাস্টার্স প্রোগ্রাম বা ব্যাচেলর প্রোগ্রামে আসতে চান। তো এই 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 জিনিসগুলো আপনার হচ্ছে আসলে সত্যিকার যদি আমরা একটু ভালো করে চিন্তা করি কি জিনিসটা দরকার আপনার হচ্ছে হলো মানে মাস্টার্সের স্কলারশিপ পেতে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে বেসিক্যালি মাস্টার্সের স্কলারশিপ। এটা এটা আসলে তো আপনার পার্সোনাল স্কিল বা এটা তাদের সাথে কোনো সম্পর্ক নাই, তারা আপনার ফি পাবে, স্টুডেন্ট ভর্তি করাবে, এটাই। তো কিছু কিছু দেশ কিছু কিছু ইউনিভার্সিটি স্পেশালি অফার করে যে আমরা কিছু স্টুডেন্টকে স্কলারশিপ দিতে পারি অথবা কোনো দেশকে দিতে পারি, সেটা আপনাকে একটু এক্সপ্লোর করতে হবে। তো আমরা মোটামুটি অনেক জি সময় নিয়ে নিয়েছি। জি স্যার, আমার লাস্ট লাস্ট প্রশ্নটা একটা আমরা, প্রশ্ন নিব স্যার জাফনা চৌধুরীর কাছ হ্যাঁ, থেকে। ও অনেক আগেই হাত তুলেছিল। প্লিজ জাফনা চৌধুরী, শুনতে পারলে। হ্যাঁ, জি জাপনা জাপনা জি জাপনা হাত তুলেছে অনেক আগে। জি। আসসালামু জাফ- আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? হ্যাঁ, জাপনা আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার বেশি সময় নিব না স্যার, যেহেতু আপনার অনেক সময় অলরেডি নিয়ে নিয়েছি। স্যার যে কোয়েশ্চেনটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, স্যার আমরা এখন চতুর্থ বর্ষে আছি, আমাদের পিএমএস হুম সেকেন্ড ব্যাচে আমরা যারা আছি। তো আমাদের হুম ইন্টার্নশিপ অলরেডি অনেকে আমরা শুরু করে দিয়েছি। তো আমরা যদি স্যার এরকম সুযোগ পেয়ে থাকি যে আমাদের ওখানে একটা ভালো কোনো কোম্পানিতে আমরা যারা জয়েন করেছি, আমরা জবের অপরচুনিটি পাবো পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে, বা ওইদিকে আমরা যদি আমরা জব এক্সপিরিয়েন্সটাকে গ্যাদার করে দেন হচ্ছে একটা মানে ব্রেক নিয়ে, মানে এডুকেশনাল একটা ধরেন স্যার একটা ব্রেক নিয়ে 2 বছরের, মানে আমি যেন জব ফিল্ডের এক্সপিরিয়েন্সটা নিয়ে দেন হচ্ছে যদি আমি মাস্টার্স এর জন্য আবার প্রিপারেশন নিই, স্যার এই জিনিসটাকে কি আপনি কিভাবে আর কি পার্সিউ করবেন? এটাকে আমি খুবই ভালোভাবে দেখবো, অনেক ধন্যবাদ মানে এই সুন্দর প্রশ্ন করার জন্য। দেখেন এখানে কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে দেশের বাইরে অনেক চ্যালেঞ্জেসও আছে, তো সহজ না। অনেকে চলে আসে যারা ব্যাচেলর আছে, অনেক স্ট্রাগল করে আসে। তো আপনি যদি ধরেন হচ্ছে হইলো ইন্টার্নশিপ করার পরে এখানে প্লেস হইলো, ওখানে কিছু আপনি টাকা সেভ করলেন, হ্যাঁ, করে 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 বছর দুয়েক তিনেক আপনি বেশ কিছু অ্যামাউন্ট সেভ করে তারপর আপনি হায়ার স্টাডিজের জন্য আসলেন। তো সেই ক্ষেত্রে আপনি একটা ফিনান্সিয়াল সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন, সেটা একটা বড় ব্যাপার। দ্বিতীয়টা হচ্ছে হলো আপনি এটা আপনার একটু মানে এর মধ্যে আপনি মানে আমরা যেটাকে খাস বাংলায় যদি বলি মেরুদণ্ড আপনার একটু শক্তি শক্ত হচ্ছে। এখন আপনি হচ্ছে এবার আস্তে আস্তে সব জায়গায় অ্যাপ্রোচ করতে থাকবেন। আর আপনি ধরেন কাজ করতে করতে এবার একটু এক্সপ্লোর করতে থাকলেন যে কখন কখন কোথায় কোন স্কলারশিপটা আসছে। আমি আপনাদেরকে সবাইকে বলবো লিঙ্কডইনে যে ধরেন হচ্ছে হলো লিঙ্কডইন আমিও মাঝে মধ্যে শেয়ার দেই। আহ লিঙ্কডইনে আপনার হচ্ছে বিশেষ করে কিছু স্কলারশিপ থাকে আমাদের এই প্রোগ্রামগুলোর জন্য, মাঝে মধ্যে আমি দেখি আর কি। সো এগুলা আপনার একটু খেয়াল রাখবেন। আপনার তো টার্গেট যদি এটা থাকে, আপনি 1 বছর 1.5 বছর করার পরে সাথে সাথে স্কলারশিপ গুলোর জন্য অ্যাপ্লাই করতে থাকবেন, বা যেই প্রফেসররা এগুলো নিয়ে কাজ করে দেখবেন তাদেরকে আপনি ফলো দিয়ে রাখতে পারেন লিঙ্কডইনে। তো আপনি একটু পেতে থাকলেন, ইন দ্য মিড টাইম কাজও করতে থাকলেন। বেকার থাকবেন না প্লিজ, কারণ এর হতাশা বাড়ায়। আপনি কোথাও জয়েন করে নিন, এরপরে আস্তে আস্তে ইয়ে করুন, অথবা কোথাও প্রোগ্রামে ভর্তি হন, মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হন। যদি মনে করেন না মাস্টার্সে আমার সামর্থ্য নেই, আমি আমি তাহলে চাকরি করতে থাকি। মানে এক একজনের কেস তো এক এক রকম। ইভেন মানে কারো টাকা পয়সা না প্রয়োজন হইলেও আমি বলবো যে কোথায় মানে অ্যাটাচমেন্ট থাকলে ভালো, না হলে একটা হতাশা তৈরি হয়। সো এরপরে আপনি আস্তে আস্তে এবার অ্যাপ্রোচ করতে থাকলেন। আবার যদি শুধু এটার দিকে তাকান, ওটা স্কলারশিপ কিন্তু আপনার জন্য বসে থাকবে না, এটা একটা বড় ব্যাপার কিন্তু, হ্যাঁ। আপনি হচ্ছে হলো
মানে স্কলারশিপ একটার জন্য তাকে আছেন যে এটা ধরবো, এরকম ভুল করতে যায় না। আপনি অনেকগুলো আপনার পোর্টফোলিওতে রাখেন যে আমি এটাতে যাব, ওটাতে যাব, এটাতে টার্গেট করে ওগুলোতে অ্যাপ্লাই করতে থাকেন। ভিতরে ভিতরে যেটা রিকোয়ারমেন্ট, যেমন আইএলটিএস এর স্কোর লাগে, সেটাও নিয়ে নেন। আর আপনি চাকরিও করতে থাকেন। আপনার টার্গেট হচ্ছে আপনি টাকাও কিছু হইলো, আর যদি ভাগ্য ভালো থাকে আলহামদুলিল্লাহ আপনি স্কলারশিপ পেয়ে গেলেন, স্পেশালাইজড, সেটাও আপনি চলে গেলেন। এটা একবার আপনি দেশের বাইরে চলে আসতে পারলে আপনি দেখবেন যে আপনারা অনেক ভালো করতে পারবেন। মানে এখানে আমি একটা কথা আপনাদেরকে বলি, আমরা অসাধারণ, মানে আমাদের এডুকেশন সিস্টেমটা ইভেন আমি অস্ট্রেলিয়াতে দেখেছি, আমাদের স্টুডেন্টের মান অনেক অনেক ভালো। আর আপনাদের মান, আমরা আপনাদেরকে পড়াইছি, আপনাদের মান অনেক ভালো। আপনারা এখানে আসলে মাস্টার্সও ভালো করবেন 100%, ইনশাল্লাহ। এটাতে কোনো মানে কোনো কমতি আমি দেখি না। যাই হোক, সো ইনশাআল্লাহ মোটামুটি স্যার। এই অবস্থা আর কি। আচ্ছা, আমাদের সময় তো প্রায় শেষ, কিন্তু জি স্যার। মিরাজ লাস্ট প্রশ্নটা করতে চাচ্ছি। মিরাজ এবং মিরাজের প্রশ্নটা নিয়ে আমরা আজকে কেটে পড়বো, হ্যাঁ। জি স্যার। ওকে, সো যদি আর মিরাজ, ওকে, সো আমার মনে হচ্ছে আমরা আজকে এতটুকু পর্যন্তই থাকি। জি স্যার। অনেকের স্যার এখন মেবি স্যার। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মিরাজ। জি স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমার মানে দুইটা কোয়েরি ছিল। স্যার প্রথমত স্যার মানে আহ বাইরে যদি আমি হলো মানে মেরিটাইম এডুকেশনের জন্য যাই, সেক্ষেত্রে আমি হ্যাঁ। মানে ইউনিভার্সিটি গুলো কিভাবে মানে চুজ করব, মানে আমার অপশন গুলো। হুম হুম। বাট স্যার আমার সার্টেন কিছু গোল আছে। যেমন আমার সবসময় চার্টারিং এর প্রতি এক প্রকার ইন্টারেস্ট ছিল। তো যদি আমি চার্টারিং এর উপর কোথাও পিজিডি বা হলো স্পেশালাইজেশন ডিগ্রি চাই, সেক্ষেত্রে আমি হুম। মানে কিভাবে এই অপরচুনিটিটা খুঁজবো? জি স্যার। থ্যাংক স্যার ইউ। এটা মিরাজ, আপনার প্রশ্নটা একটাই তো না, যে আমি কিভাবে ইউনিভার্সিটি খুঁজবো, এবং হচ্ছে হলো আপনার হচ্ছে হলো আপনার আর কি আরেকটা প্রশ্ন কি ছিল, যে চার্টারিং এর জন্য যদি আপনি স্পেসিফিক কোনো কোর্স করেন এটার গুরুত্ব কতটুকু, না বা কোথায় কিভাবে করব, এরকমই তো না? আচ্ছা, তো প্রথম হচ্ছে হলো ইউনিভার্সিটি খুঁজবেন কিভাবে, সেটা হচ্ছে আমি বললাম তো, একটু লিস্ট আমি দিয়ে দিয়েছি, সেটা একটু দেখতে থাকেন। এবং ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে ঢুকে ঢুকে খুবই ইজি, জাস্ট গুগলে সার্চ করেন যে ধরেন হচ্ছে হলো আম, মানে আপনার স্পেসিফিক দিকটা শিপিং ইকোনমিক্স, শিপিং অ্যানালাইটিক্স, এগুলো নিয়ে আপনি যদি নিতে চান, কোনটা কোনটা ইউনিভার্সিটি আছে এগুলো আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনাকে হচ্ছে হলো এই যে আসলে দেখেন, প্রথম হচ্ছে চার্টারিংটা হচ্ছে একটু প্র্যাকটিক্যাল জিনিস। এটার একটা এক্সপিরিয়েন্স লাগলে ভালো থাকলে ভালো। কিন্তু এক্সপিরিয়েন্স যদি না থাকে, আপনার যে ব্যাচেলর ডিগ্রিটা আছে, অথবা যদি এখানে আপনি মাস্টার্সও করেন আমাদের ইউনিভার্সিটি থেকে, ম্যারিটাইম ইউনিভার্সিটি থেকে, দিস ইজ এনাফ ফর গেটিং দ্য ইনিশিয়াল জব উইদাউট হ্যাভিং এক্সপিরিয়েন্স। ইফ দে আর লুকিং ফর সামওয়ান, যে তাদের এক্সপিরিয়েন্স নাই এরকম একজনকে নিতে চায়, তাহলে আমাদের এই ডিগ্রিটা খুবই ভালো। নর্থ সাউথ বলেন বা অন্যান্য ইউনিভার্সিটি, ইভেন পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টের চেয়ে আমাদের, কারণ আমরা তো অ্যাটলিস্ট এই চার্টারিং, তারপর হচ্ছে শিপ ব্রোকিং, এদের কিভাবে নেগোসিয়েশন করতে হয় সেগুলো আমরা ভালো জানি। আর পিজিডি বা এগুলো আসলে সত্যিকার অর্থে এগুলা এক জামানায় ছিল, যখন হচ্ছে ধরেন আপনার ডিগ্রি দরকার ছিল কিন্তু ডিগ্রি ছিল না, তখন মানুষ এসব পিজিডি করে তাদের প্রতিষ্ঠান বলতে, আমি একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করছি সাপ্লাই চেনে, আমার এই নলেজ আছে, শিপিং এ আমি করেছি, চার্টারিং এ করেছি। বাট এটা আমার মনে হয় একটু দরকার হবে না। আচ্ছা, আর স্পেসিফিক যেমন চার্টারিং এর জন্য যে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি গুলো আছে, সেটা হচ্ছে চার্টারিং এর জন্য একটা আলাদা ইনস্টিটিউট আছে, চার্টার্ড ইনস্টিটিউট শিপ ব্রোকার্স, ইনস্টিটিউট অফ চার্টার্ড শিপ ব্রোকার্স। এটা খুবই ভালো ইনস্টিটিউট। এখানে আপনি বাংলাদেশে যেরকম সিএ পড়ার জন্য আমরা আইসিএবি হয় বা এই ধরনের জিনিসগুলা, আইসিএবি তে যেতে হয়, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, বা আইসিএমএবি, আইসিএসবি, এগুলাতে যাইতে হয়। সো আপনি আপনার হচ্ছে চার্টার্ড ইনস্টিটিউট অফ চার্টার্ড শিপ ব্রোকার্সে গেলে আপনি আইসিএস মেম্বার হবেন, যেটা হইলে পরে আপনাকে পুরো দুনিয়াতে শিপিং কোম্পানিগুলো আপনাকে বুঝবে যে অ্যাটলিস্ট চার্টারিং এর আপনার একটা ডিগ্রি আছে। সো এটা ভেরি স্পেসিফিক একটা সেগমেন্ট। এটা হচ্ছে পার্সন টু পার্সন। আপনি যদি দরকার হয় আপনি আমাকে ইমেল করতে পারেন, এনিওয়েতে আপনি আমাকে ইমেল করলে আমি এটার উত্তরটা দিলাম আর কি, এই। অথবা আপনি একটু এক্সপ্লোর করতে পারেন ইমেলে। সো মোটামুটি জি আমি স্যার। চেষ্টা করেছি আপনাদের অনেকগুলা কোয়েরি উত্তর দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে থ্যাংক ইউ সো মাচ। আমাকে ইনভাইট করার জন্য। জি স্যার, আমাদের লাস্ট একটা রিকোয়েস্ট স্যার, আপনার জন্য, আপনার কাছে না, সবার কাছে, যাতে
আমরা স্যার আজকে ওয়েবিনারটাকে একটা মেমোরি হিসাবে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে চাই। তো আমি অনুরোধ করব সবাইকে তাদের ভিডিওটা যদি কিছুক্ষণের জন্য হলেও একটু অন জি করে, জি জি জি, জি। যাতে আমাদের পার্টিসিপেশনটা, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আরেকবার যারা আমাকে বলছি। ধন্যবাদ জানাচ্ছেন জি, তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি এতক্ষণ মিরাজকে, জি জি, তারপর হচ্ছে এতক্ষণ হইলো অর্ককে। হ্যাঁ, সবাই একটু করতে পারেন, স্ক্রিন যারা যারা শেয়ারটা। এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে ছিলেন, তারা please একটু ভিডিওটা অন করে আমাদের সাথে আরেকটু কিছুক্ষণের জন্য। আশা করি আজকের ওয়েবিনারটা সবার জন্য অনেক ইনফরমেটিভ এবং হেল্পফুল হয়েছে। আম, সো ছবি তোলা হয়ে গেছে না? স্যার সবাইকে স্যার দেখতে ভালো 2 মিনিট লাগতেছে স্যার। মাশাআল্লাহ। জি স্যার। সবাইকে অনেক, আমাদের মাস্টার্সের স্টুডেন্ট, আন্ডার গ্রেডের সবাইকে দেখতে পাচ্ছি। আমি নাম ধরে ধরে সবাইকে বলতে গেলে অনেক সময় চলে যাবে। সবাইকে দেখতেছি এখানে। কিছু নতুন মুখও দেখতে পাচ্ছি, সম্ভবত ওনারা আমাদের PML 5 অথবা 6 5 ব্যাচের 6, স্টুডেন্ট। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, 6 এর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। PML 5 এর সাথে সম্ভবত দেখা হয়েছে একটা ক্লাসে অথবা এরকম আর কি। 4 এর সাথে আমার একটা সেশন ছিল, আর 3 তো আপনাদের ক্লাসে নিয়েছি আমি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আস্তে আস্তে ইউনিভার্সিটি বড় হয়ে যাচ্ছে আমাদের। দেখেন, যারা ফার্স্ট ব্যাচ ছিল ওনারা এখন মাস্টার্স করতেছে, ভেরি ইন্টারেস্টিং। আস্তে আস্তে অনেক আমরা ধরেন উইদিন দেখবেন যে 2-3 বছরের ভিতরে আপনাদের বড় ভাইরা যেরকম এখন ইন্ডাস্ট্রিতে চাকরি করছে, এরকম দেশের বাইরে গেলে আপনাদের জন্য অনেক পথ খোলা হবে, আমি প্রিটি শিওর। সো আমরা, আমি এই দেশে থেকেও আপনাদের জন্য মানে বিভিন্ন ভাবে, মানে আপনাদের জন্য বলতে কি আসলে আমার এটা ভাল লাগে। আমি জানি না কেন স্টুডেন্টদের কিভাবে এসব দেশে আনা যায়, তারপর হচ্ছে হলো প্রোগ্রামে এনরোল করা যায়, এগুলো নিয়ে টুকটাক কাজ করতেছি। আমার টার্গেট আছে যে কিছু ভিডিও টিডিও তৈরি করব, যাতে এগুলা শুনে কেউ উপকৃত হয়। শুধু অস্ট্রেলিয়ার জন্য না, পুরো দেশ, সব জায়গার জন্যই আর কি। তো ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা আহ উচ্চতর শিক্ষা হোক বা চাকরিতে হোক, যেখানেই হোক না কেন, আমরা যাতে ভালো করতে পারি, সাফল্য অর্জন করতে পারি। এটাই আমার দোয়া যাতে থাকে, আপনাদের দোয়াই আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। আর আশা করি ভবিষ্যতেও যাতে এরকম ওয়েবিনার আমরা আরো অর্গানাইজ করতে পারি। আপনাদের সাথে কথাবার্তা বলার এই সুযোগটা যাতে আরো আহ, গড়ে তোলা যায় ভবিষ্যতে, এটাই প্রার্থনা। ইনশাল্লাহ। জি আমি স্যার। জাস্ট আপনাদের, জাস্ট নাইমা শেষ করার আগে আমি একটু বলি, সেটা হচ্ছে আমি সম্ভবত রাফির সাথেও কথা হয়েছে, এর আগে অনেকের সাথে কথা হয়েছে। সেটা হচ্ছে আমাদের যারা 5th এবং 6th ব্যাচের স্টুডেন্ট, হ্যাঁ, ওনাদেরকে আমরা, ওনাদের জন্য আমরা একটা আলাদা ক্লোজ সেশন করতে পারি, ওয়েবিনিয়ার না। তা ওনারা, মানে আপনারা যারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটার শুধু হায়ার স্টাডিজ না, আমাদের এই সেশনটা তো শুধু হায়ার স্টাডিজ ছিল, কিন্তু আমাদের চাকরির বাজারে আমাদের কি সুবিধা থাকতে পারে এতদিনে। দেখেন, আমি যে কথাগুলো বলে বেড়াইছি এগুলো কিন্তু আপনারা এখন অলরেডি ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছেন। হ্যাঁ, আপনারা বিভিন্ন ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানি, শিপিং কোম্পানি, আপনাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল এই ডিপার্টমেন্টে আসা, এই প্রোগ্রামটাতে আসা। আমাদের মুখরোচক কথাগুলো শুনে মোটামুটি আপনারা অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু এতদিনে PML 1 সাকসেসফুলি, মাশাল্লাহ, এক্সট্রাঅর্ডিনারি। আজকে আমি 3 জনকে দেখলাম যে আমাদের স্টুডেন্ট রেড সি গেটওয়ে টার্মিনালে জব করতেছে। এর মধ্যে PML 1 এর তারিফ আছে, আমাদের তুহিন আছে মাস্টার্সের, আমাদের আমাদের আরেকজন মাস্টার্সের স্টুডেন্ট আছে সাজ্জান জামান অনিক, সেকেন্ড, 3rd ব্যাচের। সো দেখেন, আমি কিন্তু এই জিনিসটা আপনাদের ক্লাসে বলে গেছি। আমি রেকর্ড বন্ধ করে দিছি, আমি মানে একদম পার্সোনাল কিছু কথা বলে আপনাদেরকে। আমি কিন্তু ফার্স্ট ব্যাচে বলছি, সেকেন্ড ব্যাচে বলছি যে যদি ইন্টারন্যাশনাল টার্মিনাল অপারেটররা আমাদের দেশে আসে, তো প্রথম স্টুডেন্ট নিবে আমাদের স্টুডেন্টদেরকে। না হলে এটা একটা ইন্টারন্যাশনাল টার্মিনাল অপারেটর, রেড সি গেটওয়ে টার্মিনাল যেটা, এটা কিন্তু আমাদের দেশের স্টুডেন্টের একদম প্রেশার হিসেবে আমাদের স্টুডেন্টকে নিচ্ছে, বিকজ অফ দিস ডিগ্রি। এটা চারটিখানি কথা না, বুঝতে পারছেন ঘটনাটা? তো জি স্যার। অনেক সময় আমি বললে আপনাদের অনেকের মনে হইতো যে আমি মনে হয় বেশি বলে ফেলি, কিন্তু আসলে বেশি না একদমই না ব্যাপারটা। স্যার। এরকম আস্তে আস্তে এটা এক্সপ্লোর হচ্ছে আর কি।
এবং আস্তে আস্তে আরো হবে। সো আমি বলবো আপনাদের প্ল্যাটফর্ম অথবা অন্য কোনো ভাবে যদি আমাদের ফিএমএল 6 এবং 5 ওনারা আমাদের এই এটার ব্যাপারে, আমাদের এই প্রোগ্রামটার ব্যাপারে কি আমাদের স্কোপ হতে পারে। কারণ আমি এটা সবসময় মনে করি, আমি যখন মানে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি যে আমার এই ডিগ্রিটা নিয়ে কি হবে, আমি কি করতে পারবো, আমার ক্যারিয়ার গোল কি হওয়া উচিত, এটা সবার একটা প্রশ্ন থাকে। তো সেই ক্ষেত্রে যদি এরকম আপনার হচ্ছে হলো করা কোনো কোয়েরি থাকে বা এই ধরনের জিনিসগুলো আপনারা যদি করতে চান আপনার সিনিয়র হিসেবে, আই এম অলওয়েজ রেডি টু প্রোভাইড এ সেশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জায়েদ কিছু বলতে চাচ্ছেন কিনা, জায়েদ মাহবুব হিমেল? সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার আশা করি ভালো হিমেল। আছেন স্যার। একটু শর্টলি একটা ব্যাপারে জানাই স্যার, আমরা PML 5 এবং 6 এর সাথে কথা বলেছি এবং স্যার আমরা একটা প্ল্যান রেখেছি আপনার সাথে একটা বেসিক ক্যারিয়ার কাউন্সিলিং ডিপেন্ডিং অন পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট এটা অর্গানাইজ করার জন্য। স্যার আপনি শুধু আমাকে টাইমটা দিলে আমরা এটা করে ফেলতে পারবো স্যার, এটুকুই আর কি বাকি আছে এটা এটুকুই। এটা আপনারা এটা কোন প্ল্যাটফর্মে করবেন সেটা একটা ব্যাপার। যদি আপনারা মানে প্রোগ্রাম ওয়াইজ করেন তাহলে সেক্ষেত্রে একটা দেখবেন যে কোঅর্ডিনেটর বা ওনাদের কারো অনুমতি লাগবে কিনা। আর যদি আপনারা ধরেন হচ্ছে ক্লোজ সেশন করেন যে পিএমএল এর স্টুডেন্টের জন্য এত বেশি সার্কুলারের দরকার নেই, জাস্ট ওদেরকে মৌখিক বললেন যে শুধু তোমাদের জন্য করব, আমাদের বিজনেস এন্ড ক্যারিয়ার ক্লাব যেটা আছে ওটার ওটার অধীন, তাহলে আপনার হচ্ছে হইলো আহ, মানে ইজি আর কি। তো আমি আমি ধরেন আমরা এটা 1-2 সপ্তাহ পরেও করতে পারি। হ্যাঁ, তো এটা এটা আমি আপনাদের সাথে তাহলে কথা বলি। আমি আপনারা কেউ একজন আমার সাথে যোগাযোগ করিয়েন, আপনি বা রাফি, যে একজন করলে আমি এটা ইনশাল্লাহ ইয়ে করবো আর কি। অবশ্যই স্যার, ঠিক, আমরা কানেক্ট করবো নিশ্চয়ই। ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আমার এখানে এখন রাত 12টা বাজতেছে, আমাদের ঠিক এখানে আছে। মাগরিব হয় 5টার দিকে, অলরেডি 7 ঘন্টা হয়ে গেছে, 7-5-12 মাগরিবের পরে, বুঝছেন। এখন আমি রাতে একলা একলা গাড়ি চালিয়ে যাব বাসার দিকে, তো ভয়ের ব্যাপার, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো আমার স্যার কি জন্য থাকবেন। এখনো দোয়া করুন। ইয়াতে ছিলেন নাকি, স্যার এখন আমি ইউনিভার্সিটিতে এখনো? এখন ইউনিভার্সিটিতে, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমার আচ্ছা, আপনি ব্ল্যাক অনেক বোর্ড। আমাদের জন্য অনেক স্যার আপনি অনেক করলেন স্যার, কষ্ট ওইটাই থ্যাংক বললাম, ইউ করলেন স্যার। স্যার। ওইটাই বললাম এখানে সবচেয়ে মানে পুরো পৃথিবীর একটা আদিম প্রাণী পাওয়া যায়, সেটা হচ্ছে তাসমানিয়ান ডেভিল। তো ওটা আপনার হচ্ছে হইলো এত বেশি রাক্ষসে না, ওটা ভালো। এটা এখন জাদুঘরে চলে গেছে, জাদুঘরে বা চিড়িয়াখানাতে একটা দুইটা পাওয়া যায়, এটা শুধু পুরো ওয়ার্ল্ডে এখানেই পাওয়া যায়, অনেকটা বেজিক ক্যাটাগরির আর কি। ওটা ওই দিন আমাদের ক্যাম্পাসে রাসেল স্যার একটা দেখতে পাইছে আর কি, ছবি টবি সহ তুলছে আর কি। তো দিস ইজ ওয়ান্ডারফুল। ক্যাঙ্গারু ট্যাঙ্গারু ডানে বামে থাকে, ফলাবি থাকে। তো দিস ইজ খুব ইন্টারেস্টিং। আমাদের এখানে খুব ঠান্ডা চলতেছে এখন, এটা তো দক্ষিণ মেরুতে, তো সাউদার্ন হেমিস্ফিয়ারে থাকার কারণে এখন শীতকাল। আপনারা যারা উত্তর প্রান্তে আছেন আর কি, নর্দার্ন হেমিস্ফিয়ারে, তাদের জন্য এখন গরমকাল। তো আমার এখানে এখন বাইরে যাবো আর কি বাসার দিকে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার অন্য প্ল্যাটফর্মে আসসালামু কথা আলাইকুম হবে। স্যার। স্যার, স্যার ড্রাইভ সেফ এন্ড স্যার আশা করি আপনি সুস্থ থাকবেন, এই জন্য দোয়া করেন। জি স্যার, আসসালামু অল আলাইকুম। দ্য বেস্ট। ওয়ালাইকুম জি সালাম, স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।